এইচটিএমএল এইচটিএমএল এর কোড করতে আমাদের একটা ফাইল বানাতে হয়, যেখানে গিয়ে আমরা কোডটাকে অ্যাকচুয়ালি লিখি। এখানে গিয়ে লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। লেখার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে পেজ মানে এটা একটা এডিটর, অর্থাৎ এখানে গিয়ে আপনি কিছু টাইপ করতে পারবেন। কিন্তু যে কোনো কিছু টাইপ করার মানেই তো কোড লেখা নয়। কোডের একটা ধরন আছে, কোড একটা আমাদের যে বানিয়েছে কোডটা, সে আমাদের কিছু রুলস বানিয়ে দিয়েছে, যেটাকে ফলো করে আমাদের অ্যাকচুয়ালি এটাকে বানাতে হয়। সেই জন্য ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আমাদের কিছু রুলস ফলো করে আমাদের কোডটা লিখতে হয়। এই রুলস গুলো বুঝতেই আমাদের যা টাইম লাগে, যদি এই রুলস গুলো না থাকতো, যদি আমরা যে কোনো কিছু করে আমরা ওয়েবসাইট বানাতে পারতাম, তাহলে আমাদের এত কিছু শেখা আসলে লাগতোই না। এই রুলস গুলোই বোঝার ব্যাপার। রুলস গুলো যদি আপনারা বুঝে যান, তাহলে আপনারা ওয়েবসাইট বানাতে আপনাদের একদম টুড়ি মুড়ে আপনারা ওয়েবসাইট বানাতে পারবেন। রুলস গুলো বোঝা সব থেকে দরকার। ফার্স্ট আমরা কি করব, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভেতর আমরা আছি, এখানে একটা ফাইল বানালাম। ফাইল বানিয়ে সেভ করলাম, সেভ করেছি মানে এন্টার মারলাম, এখানে ফাইলটা বানিয়ে আমার পাশে এরকম একটা এডিটর খুলে গেল। এখানে কি আমরা টাইপ করতে পারছি। এখানে গিয়ে আমরা লিখবো কি, ডান্ডাগুলি চিহ্ন, বাংলায় সবার চেনা আছে। ডান্ডাগুলি চিহ্ন অথবা বিস্ময়বোধক চিহ্ন যেটাকে আমরা বলি, একবার কিবোর্ডে বিস্ময়বোধক চিহ্নটা নিয়ে আসবেন। বিস্ময়বোধক চিহ্নটা নিয়ে আসার পর একবার এন্টার প্রেস করবেন, অথবা যে বিস্ময়বোধক চিহ্নটা আমরা নিয়ে আসলাম, এখানে গিয়ে আপনারা ক্লিকও করতে পারেন। এই যে রেঞ্চের এখানে ক্লিক করবেন একবার, আপনার এরকম একটা ফাঁকা টেমপ্লেট চলে আসবে। এটাই হচ্ছে এইচটিএমএল এর স্টার্টিং টেমপ্লেট, অর্থাৎ এখান থেকেই আমরা এইচটিএমএল এর কোড করা অ্যাকচুয়ালি শুরু করি। এটা প্রত্যেকে যখন একটা নতুন প্রজেক্টে কাজ করবেন, তখন এটা আপনাদের বানাতে হবে। এটা ছাড়া এইচটিএমএল এর কোডে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সেটা আমরা কি করে করতে পারি, এক ক্লিক করব, একটা ক্লিকে আমাদের কিন্তু হয়ে যাবে। সিম্পলি আমরা এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন নিয়ে আসবো। এটাকে ভিজুয়াল স্টুডিও কোডের ভাষায় বলা হয় এমএট অ্যাব্রিভিয়েশন। কিন্তু এত বড় ওয়ার্ড আমরা মনে রেখে আমাদের মাথাটাকে ঘোলাবো না। সিম্পলি এটাকে বলুন একটা স্নিপেট অথবা একটা টেমপ্লেট। টেমপ্লেট কথাটা অনেকেই শুনেছি, টেমপ্লেট বলতে পারেন। এখানে আমরা কি করব, এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন নিয়ে আসবো, এন্টার প্রেস করব, আমাদের সামনে একটা বয়লার প্লেট কোড অথবা একটা টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেটের ভেতর গিয়ে আমরা কিছু লিখতে পারি। এটা কি সবাই পেরেছি? আমরা আশা করি পেরেছি, কারণ আমাদের এই জিনিসটা দুদিন পরপর দেখানো হয়ে গেছে। অনেকেই হয়তো পেরেছে। যারা পারেননি তাদের কথা বলছি, যে তারা এই জিনিসটা দেখতে পেয়েছেন কিনা একবার বলুন। দাদা, পেজ ক্লিয়ার করে ডান্ডাগুলি কি করে আনবো? শিফট এক চাপুন কিবোর্ডে, শিফট এক চাপলে আপনার ওটা হয়ে যাবে। স্যার, সানডে রিক্যাপ ক্লাস হচ্ছে এখন? আজকে হয়নি স্যার, পরের সপ্তাহ নিশ্চয়ই হবে। সেটা আমরা একটু এগিয়ে গেলে তারপরে করবো। সরি স্যার, বলছি বাদিকে তলায় আউটলাইন টাইমলাইন, ওটা কি একটু বলা যাবে? আউটলাইন টাইমলাইন, আচ্ছা। ইন্ডেক্স ডট, একজন জিজ্ঞেস করছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখবো কেন? কারণ ওটা আমাদের, যখন আমরা একটুখানি এগিয়ে যাবো আমাদের কোডে, তখন আমরা ওটা জানতে পারবো যে যখন আমরা সার্ভারে কোনো কোড লোড করি, সার্ভারে কোড লোড করার সময় আমাদের ইন্ডেক্স যে নামটা হয়, ইন্ডেক্স ডট এইচটিএমএল, সার্ভারের যে ফাইল বেস, সেখানে গিয়ে সে খোঁজে। ডোমেনে যখন আমরা কোডটা তুলবো, তখন আমাদের সেইখানে গিয়ে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা থাকবে, সেটাকেই সে মনে করবে ল্যান্ডিং পেজ। এগুলো আমি এখন বলতে গেলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে। যারা জানেন না তারা ভুলে যান যে আমি এরকম কিছু বলেছি। লাইভ সার্ভার ইনস্টল করার পর পিআরভি নেট না পাবলিক নেট সিলেক্ট করব, যে কোনো একটা করলেই হবে। ওকে, তাহলে আমরা এখানে কোডটা জেনারেট করতে পেরেছি। এখান থেকে আবার কোডের প্রিভিউটা কোথায় দেখবো? কোডের প্রিভিউ দেখতে গেলে আমরা যে লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করেছিলাম, সেটা আমরা স্পিন আপ করবো অথবা চালু করব। এখানে দেখুন, আপনার ভিজুয়াল স্টুডিও কোডের একদম বটমে দেখাবেন, রাইট সাইডে থাকবে গো লাইভ বলে এরকম একটা লেখা থাকবে। গো লাইভে ক্লিক করবেন, আপনার একটা লাইভ সার্ভার চালু হয়ে যাবে, অর্থাৎ এটাকে বলতে পারেন একটা প্রিভিউ উইন্ডো। অর্থাৎ এখানে গিয়ে আপনি আপনার যে কোড, সেটার আউটপুটটা দেখতে পারবেন। এখানে আমরা কিছু লিখিনি, সেই কারণে ফাঁকা আসছে। এখানে যে বলবেন স্যার এতগুলো যদি লিখলাম, তাহলে আমাদের কিছু আসছে না কেন, অনেকের হয়তো কোয়েশ্চেন থাকতেই পারে। বাট এটা আসলে আমরা কিছুই লিখিনি এখনো, আমাদের ওয়েবসাইটের কিছুই আমরা করিনি এখনো, 0%-এ আছি আমরা। এই বডি দেখে এখানে দেখবেন, এইগুলোকে বলা হয় একটা ট্যাগ। আমি যে বললাম ট্যাগ, সেরকম এখানে সবাই নোটিস করুন, আমাদের এখানে কিছু কিছু ট্যাগ আছে, অর্থাৎ একটা লেস দেন, একটা গ্রেটার দেন চিহ্নর মাঝখানে কিছু লেখা আছে। লেস দেন, তারপরে হেড হেড লেখা, তারপর আমাদের একটা গ্রেটার দেন চিহ্ন। এই টোটালটাকে আমরা বলি একটা ট্যাগ। এরকম এটাও হচ্ছে একটা ট্যাগ, এটাও একটা ট্যাগ। এখানে এই বডিও একটা ট্যাগ। আমাদের ওয়েবসাইট তৈরি করা শুরু করতে হয় এই যে বডি ট্যাগের মধ্যে থেকে। এই বডি ট্যাগের মধ্যে গিয়ে, সরি, যদি আমরা কিছু লিখি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আউটপুটটা আমরা দেখতে পারবো। ওপরে লিখলে নিচে লিখলেও আসবে। বাট আমি বডি ট্যাগের মধ্যে লেখার কথা কেন এত জোর দিয়ে বলছি স্যার, কারণ বডি ট্যাগের মধ্যে যে জিনিসগুলো লেখা হয়, সেটাকেই অ্যাকচুয়ালি এইচটিএমএল এর ওয়েবসাইটের স্ট্রাকচার বলে আমরা চিনতে পারি। বডি হচ্ছে এইচটিএমএল সাজানোর একটা জায়গা, যেখানে গিয়ে আপনি আপনার কোডটা লিখবেন। তাহলে সবাই আপনার কোডে দেখুন নিজের নিজের বডি লেখা যেখানে আছে, প্রথম বডি লেখা,
একটা লেস দেন, তারপর গ্রেটার দেন, তারপর সরি লেস দেন বডি, তারপরে গ্রেটার দেন চিহ্ন। এটা হচ্ছে একটা স্টার্টিং বডি ট্যাগ, এটা হচ্ছে একটা এন্ডিং বডি ট্যাগ। এখানে সেরকম একটা স্টার্টিং হেড ট্যাগ আছে, একটা এন্ডিং হেড ট্যাগ আছে। দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখবেন? স্টার্টিং ট্যাগে কোনো এরকম স্ল্যাশ নেই, অর্থাৎ যেটাকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ বলি অথবা অবলিক বলি, সেরকম কোনো চিহ্ন কিন্তু আমাদের স্টার্টিং ট্যাগে নেই। এই ট্যাগ, এই জিনিসটা চিহ্নটা যেখানে দেখতে পারবেন সেটাকে বলা হচ্ছে একটা এন্ডিং ট্যাগ। তাহলে স্টার্টিং ট্যাগ আর এটা হচ্ছে একটা এন্ডিং ট্যাগ। স্টার্টিং বডি ট্যাগ, স্টার্টিং সরি এন্ডিং বডি ট্যাগ। এবার এই দুটোর মাঝখানে আমাদের কিছু কোড লিখতে হয়। কোডটা কি লিখবো? গতকালকে আমরা কিছু ট্যাগ এক্সপ্লোর করেছিলাম। কি কি এক্সপ্লোর করেছিলাম একটু দেখে নিই। ফার্স্টে আমরা দেখেছিলাম H1 ট্যাগ থেকে H6 অব্দি 6টা ট্যাগ আমরা দেখেছিলাম। 6টা ট্যাগের মধ্যে আমাদের কি কি ছিল? একটা H1 থেকে শুরু করে H2, H3, H4, H5, H6 6টা হেডিং ট্যাগ আমরা দেখেছিলাম। সেম জিনিসটা আপনারা ট্রাই করুন। এখানে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে লিখুন H1, লেখার পর এন্টার প্রেস করুন, আপনার একটা H1 ট্যাগ চলে আসবে। কি করলাম? লিখবো H1, এন্টার প্রেস করবো, H1 ট্যাগ আমাদের চলে আসলো। এবার এখানে গিয়ে আপনি কিছু টাইপ করুন, নিজের নাম লিখুন, জেলার নাম লিখুন, দেশের নাম লিখুন, যা খুশি আপনি করতে পারেন। এখানে গিয়ে আমি লিখছি গরুর রচনা, কারণ এটা আমাদের কাজে লাগবে। গতকাল আমি দেখিয়েছিলাম গরুর রচনা কিভাবে লিখতে হয়। গরুর রচনা আমি লিখলাম। এখান থেকে এটাকে আমি এভাবে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমি যদি এটা প্রিভিউ দেখি, অর্থাৎ আমি যদি এটাকে সাইড বাই সাইড করি, আমার স্ক্রিনটাকে, আমার ব্রাউজারটা কোথায়, এখানে দেখুন গরুর রচনা আউটপুটটা চলে এসেছে, সবাই দেখতে পাচ্ছি। এখানে দেখবেন আমি H1 ট্যাগ লিখলাম, এটা লেখার আগে আমাদের ফাঁকা ছিল উইন্ডো, ভালো করে দেখবেন। আমাদের যখন কিছু লেখা ছিল না তখন কিন্তু সাদা স্ক্রিন ছিল। এবার এখানে গিয়ে যখন আমরা লিখবো H1, অর্থাৎ H1 লিখে এন্টার প্রেস করবেন, আপনাদের সামনে একটা H1 ট্যাগ চলে আসবে। এবার এই ফাইলটাকে সেভ করতে হয় আমাদের, না হলে আমরা আউটপুট দেখতে পারি না। অর্থাৎ কম্পিউটারে Ctrl+S প্রেস করবেন, তাহলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার সাথে আপনারা এখানে কিছু আউটপুট দেখতে পারবেন, বাট আমি এখনো কিছুই লিখিনি, সেই কারণে দেখতে পাচ্ছি না। এর মধ্যে কি আমি লিখবো গরুর রচনা, সবাই লিখেছি ছোটবেলায়। সেভ করব, Ctrl+S প্রেস করে সেভ করব। যারা ম্যাকে আছেন Command+S প্রেস করবেন, সেভ হয়ে যাবে। কিন্তু উইন্ডোজ ইউজার বেশি, সেই কারণে আমি বলছি Ctrl+S প্রেস করবেন, আপনাদের ওটা সেভ হয়ে যাবে। গরুর রচনা সেভ করার পরই আপনারা দেখবেন এখানে একটা গরুর রচনার টেক্সট চলে এসেছে। এখানে আপনারা H1 ট্যাগটা দেখে নিলেন। H1 অর্থাৎ হেডিং এর সব থেকে বড় ট্যাগ। হেডিং আমরা জানি হেডিং কোনগুলো হয় আমাদের ওয়েবসাইটে, কোথায় দেখি একবার হেডিং। আমাদের ওয়েবসাইটে যদি আমাদের এরকম কোনো ট্যাগস এক্সাম্পল থাকে, তারপরে ধরুন এখানে একটা চলুন দেখি কিছু ট্যাগস, এই ধরনের লেখা যদি আমাদের অ্যাড করতে হয়, এটাকে বলি আমরা হেডিং, এটাকে বলি একটা সাব হেডিং। তো এই হেডিং আর সাব হেডিং করার জন্য আমরা ইউজ করি এরকম হেডিং ট্যাগ। সেরকম আমাদের কাছে HTML এর ভেতর 6 রকমের হেডিং ট্যাগ থাকে, যেটাকে আপনারা ইউজ করে হেডিং সাব হেডিং দুটোই বানাতে পারবেন। কিরকম? H1 টা আমরা দেখে নিলাম। সেম আমরা দেখবো H2। এখানে গিয়ে লিখুন, ধরুন কিছু কি লেখা যায়, বাই ঐন্দিল গোলদার, অর্থাৎ আমি লিখেছি গরুর রচনা। সেভ করব। এখানে আমার চলে এসছে গরুর রচনা বাই ঐন্দিল গোলদার। এরকম করে আপনারা H3, H4, H5 এরকম করে ট্রাই করুন। H6 অব্দি যাবেন, H3, তারপর এখানে H4, তারপর এরকম করে H5, তারপর এরকম করে H6 অব্দি যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন যে কোনো কিছু, আপনারা লিখুন। আমি আগের দিন দেখিয়েছিলাম লরেম ইপসাম, লরেম দিয়ে আপনারা কিছু লিখতে পারেন, বাট আমি এখানে আপাতত ছোট টেক্সট লিখি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এখানে কি লেখা যায়, একটা হাবিজাবি কিছু লিখি, অথবা আমি আমার নামটাই লিখছি বারবার, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এতগুলো হেডিং ট্যাগের কাজ কি। একটা হেডিং ট্যাগ থাকলে তো হয়ে যেত, তাহলে আমরা এতগুলো হেডিং ট্যাগ শিখছি বা কেন। সেভ করি। আমরা দেখবো H1 ট্যাগে যে টেক্সট আছে, অর্থাৎ গরুর রচনা টেক্সট, সেটা সব থেকে বড়। তারপর H2 আছে, H2 ট্যাগে যেটা আছে সেটা তার থেকে একটু ছোট। তারপর যে H3, H4, H5, H6 ক্রমে যত নিচের দিকে গেছি আমি, অর্থাৎ 3, 4, 5, 6, সেগুলো তত ছোট ছোট হতে হতে গেছে। তো এটা নিজেরা ট্রাই করবেন, নিজেরা ট্রাই করলে আপনারা ভালো বুঝতে পারবেন। বলতে পারলাম হেডিং ট্যাগ। এখানে রিক্যাপ হচ্ছে, সেই কারণে আমি চ্যাট বক্সটা আপাতত খুলছি না, রিক্যাপটা সবাই দেখবেন, তারপরে গিয়ে আমি চ্যাট বক্স ওপেন করবো। নেক্সট হচ্ছে আমাদের একটা নতুন ট্যাগ আমরা দেখবো। এই H1 থেকে H6 পর্যন্ত ট্রাই করুন, ট্রাই করে প্রবলেম হলে আমাকে বলবেন। এখানে প্রবলেম হওয়ার কিছুই নয়, সিম্পল আমরা করা ট্যাগ বানিয়ে তার মধ্যে কোনো কিছু টেক্সট অ্যাড করলাম। ওকে, এবার নেক্সট আসছে আমাদের একটা পি ট্যাগ, পি অথবা প্যারাগ্রাফ ট্যাগ। পি কে মানে প্যারাগ্রাফকে শর্টে এখানে পি বলা হচ্ছে, সেরকম পি ট্যাগ আমরা ইউজ করে একটা প্যারাগ্রাফ লিখতে পারি। প্যারাগ্রাফ মানে আমরা সবাই জানি, অর্থাৎ গরুর রচনার যে আসল রচনার পার্ট হয়, যেখানে আমাদের লিখতে হয় গাদাখানি টেক্সট লিখতে হয়, সেরকম আপনি গরুর রচনা লেখার টাইমে অত কিছু লিখবেন কিসের মধ্যে? একটা পি ট্যাগের মধ্যে। সেই কারণে অ্যাকচুয়ালি গরুর রচনা এক্সাম্পলটা আমার দেওয়া।
এখানে আমি এত কিছু মুছে দিয়েছি, সেভ করি, আমার এটা চেঞ্জ হয়ে যাবে। এবার সবাই মন দিয়ে দেখবেন আমি কি করছি। আমি একটা পি ট্যাগ বানাবো। পি ট্যাগ বানিয়ে এখানে গিয়ে এবার আমি কি লিখবো, 100টা ওয়ার্ড ধরুন আমার লাগবে গরুর রচনার। 100টা ওয়ার্ডের গরুর রচনা এখন কি সবার মাথায় হঠাৎ করে চলে আসবে? কোনোদিন না। ধরুন আপনার এরকম একটা ওয়েবসাইট বানাতে হবে যেখানে আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আপনি 100টা ওয়ার্ডের একটা গরুর রচনা লিখুন। 100টা ওয়ার্ডের গরুর রচনা আপনার হয়তো মুখস্থ নেই, আপনি জানেন না, আপনি সেই কারণে বসে আছেন কখন ক্লায়েন্ট আপনাকে সেই ফাইলটা দেবে, সেখান থেকে আপনি কপি পেস্ট করে আপনার এই পি ট্যাগের মধ্যে অ্যাড করবেন। 100টা ওয়ার্ড আমরা জানি আমাদের লিখতে হবে, তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফিচার এখন দেখবো কি করে 100টা ওয়ার্ডের একটা ডামি টেক্সট আমরা জেনারেট করতে পারি। কি দিয়ে করি? আমাদের গত দিনের স্টুডেন্টরা যদি কেউ বলেন কি দিয়ে আমরা 100টা ওয়ার্ডের একটা ডামি টেক্সট আনতে পারি, গত দিনে যারা ক্লাসটা করেছেন, এনিবডি? কি লিখবো আমরা? একজন বললেন লরেম। ক্লোজ স্যার, খুব ক্লোজ, কিন্তু আমি কোশ্চেনটা ভালো করে শুনুন। আমরা 100টা ওয়ার্ডের লরেম জেনারেট করব, তাহলে আমরা কি করতে পারি? লরেম 100, লরেম 100, লরেম 100, একদম প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, একদম প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, কিন্তু ডামি টেক্সট আমরা কি দিয়ে অ্যাড করবো সেটা। লরেম 100 এন্টার একজন লিখেছেন, খুব সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ স্যার আপনারা তো এফার্ট দেওয়ার জন্য। তাহলে আমাদের গত দিনের স্টুডেন্টরা বলে দিয়েছেন লরেম লিখে আমরা যদি 100 লিখে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের কোডের ভেতর আমরা কিন্তু একটা 100টা ওয়ার্ডের জিনিস পেয়ে যাবো, 100টা ওয়ার্ডের একটা ডামি টেক্সট পেয়ে যাবো। একজন বলছেন লরেমের পরে যত নাম্বার এর টেক্সট দরকার তত, একদম কারেক্ট, খুব সুন্দর বলেছেন। তাহলে আমরা একটা পি ট্যাগ নিলাম, অর্থাৎ প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে, অর্থাৎ আমরা এখানে কি চাচ্ছি, আমাদের একটা 100টা ওয়ার্ডের রচনা চলে আসুক। রচনা বলতে আমি এখানে বলছি না যে শুধুমাত্র যে গরুর রচনাই থাকবে এরকম না, ডামি টেক্সটের কথা বলছি। ডামি টেক্সট অর্থাৎ যার কোনো মানে নেই, সেটা শুধুমাত্র আমরা ইউজ করছি কারণ আমাদের টেক্সটের একটা লেআউট চাই, তাই। সেম সেম জিনিস করতে পারি কি দিয়ে? আমরা এখানে একটা পি ট্যাগ নেবো, কি দিয়ে নিলাম? একবার আমি ভিজুয়াল স্টুডিও কোডে যাব, গিয়ে লিখবো পি, এন্টারপ্রেস করব, আমাদের সামনে একটা পি ট্যাগ চলে আসবে, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু চলে এসেছে। এবার আমি এখানে গিয়ে লিখবো লরেম 100। আমি বললাম 100টা ওয়ার্ডের চাই, তাহলে আমরা কি লিখবো? পি ট্যাগের স্টার্টিং আর এন্ডিং ট্যাগের মাঝখানে সবাই ক্লিক করবেন, সবাই দেখুন ভালো করে। পি ট্যাগ স্টার্টিং ট্যাগ এটাকে আমরা চিনি, এন্ডিং ট্যাগ কোনটাকে চিনি? যেখানে একটা স্ল্যাশ থাকবে। সেই স্ল্যাশের মধ্যে এইখানটায় একদম মধ্যেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে লরেম 100। সরি, একটু জুম ইন করি। ওকে, আমি লিখবো লরেম, LOREM লিখে 100টা ওয়ার্ড চাই। 100 লিখে আমি এন্টার প্রেস করবো, আমার সামনে 100টা ওয়ার্ডের একটা লরেম এপসাম চলে আসবে। সেভ করব, আমার কিন্তু এখানে 100টা ওয়ার্ড হয়ে গেছে। 100টা ওয়ার্ডই আছে, যদি কেউ গুনে দেখতে চান দেখতে পারেন, নো ইস্যু, ট্রাই করুন। এখানে কি লিখলাম? লরেম 100 লিখলাম, 100টা ওয়ার্ড চলে আসলো। সেম জিনিস আমরা আরেকটা কি করতে পারি? আমরা এখানে আরেকটা H1 ট্যাগ নিতে পারি। এবার ধরুন বেড়ালের রচনা লাগবে, বেড়ালের রচনা। সেভ করি, আমাদের এখানে বেড়ালের রচনা চলে আসলো। নিচে গিয়ে এবার আমি কি লিখবো? আর একটা H2 ট্যাগ নিতে পারি। এখানে কি লিখবো? বাই, আবার আমি লিখছি, অর্থাৎ ঐন্দিল গোলদার। সেভ করব, আমার এখানে নামটা চলে এসছে। সেম জিনিস আবার করতে পারি কি, ধরুন আমার বিড়ালের রচনা 50টা ওয়ার্ডের লাগবে, পি ট্যাগ নেবো আর একটা, এখানে কি লিখবো? লরেম 50, অথবা 55টা ওয়ার্ডও বানাতে পারি আমরা, অথবা 51, 52, 53, 54, যা খুশি আপনারা দিতে পারেন। 55টা ওয়ার্ড আমি নিচ্ছি এখানে, এন্টারপ্রেস করব। 55টা ওয়ার্ডেরই আমাদের ডামি টেক্সট চলে আসবে। এগুলোকে বলা হয় ডামি টেক্সট, অর্থাৎ লরেম ইপসাম হলো একটা খুব ফেমাস ডামি টেক্সট, এটা সবাই ইউজ করে। যারা জানেন তো তারা জানেন, বাট যারা জানেন না তাদের বলছি, আমাদের যদি ক্লায়েন্ট বলে এরকম 50টা ওয়ার্ডের একটা ব্লগ লিখতে হবে, সেই ব্লগে ধরুন আপনি লিখতে পারছেন না, ক্লায়েন্ট যতদিন আপনাকে প্রোভাইড করবে আপনার অনেক লেট হয়ে যাবে বানাতে, সেই কারণে আপনি এরকম একটা ডামি টেক্সট ইউজ করতেই পারেন। সেভ করব, আমাদের এখানে বেড়ালের রচনাটাও চলে আসবে। সিম্পল। এবার এই জিনিসটা হচ্ছে আপনাদের এবার হোম টাস্ক, এটা আপনারা সবাই করবেন। যে জিনিসটা আমি দেখালাম, একটা H1 ট্যাগ, একটা H2 ট্যাগ, একটা পি ট্যাগ, তার মধ্যে লরেম ইপসাম লিখুন, অথবা আপনি যদি বসে বেড়ালের রচনা লিখতে চান, গরুর রচনা লিখতে চান, খুব ভালো, করুন। করে ফেসবুক কমিউনিটি আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের বিশ্বাস কোম্পানির যে ফেসবুক কমিউনিটি, এখান থেকে আমি সার্চ করছি, এই যে আমাদের বিশ্বাস কোম্পানি যদি কমিউনিটি সার্চ করেন, আপনাদের কিন্তু ফেসবুকে চলে আসবে বিশ্বাস কোম্পানি কমিউনিটি। এখানে গিয়ে আপনারা এই কমিউনিটিতে গিয়ে পোস্ট করবেন আপনাদের এই কোড, তার সাথে আপনার যে আউটপুট সেটা দেখে আমি বুঝে যাব। এবং যদি আমাকে কেউ ট্যাগ করতে চান, আমার নাম সেম, OINDIL লিখলে আমার চলে আসবে, ট্যাগ করুন, সেখানে কিছু একটা সুন্দর কিছু লিখুন, অথবা লিখুন যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ক্লাস, আজকে দিন নম্বর কত, আজকে 5ম দিন, লিখে পোস্ট করে দিন। পোস্ট করলে আপনাদের ওটা আমরা সবাই দেখতে পারবো। ওখানে গিয়ে কিন্তু অনেকে আপনাদের বাহবাও দেবে, অনেকে বুঝতেও পারবে যে আপনাদের কিন্তু ক্লাসটা চলছে। বোঝাতে পারলাম? সবাই চেষ্টা করবেন, কোডটা যেটা দেখালাম সেটা করবেন, করে আমাকে জানাবেন স্যার হ্যাঁ
আমরা পেরেছি এবং আমরা ওটা করতে পারবো। আমাদের এখানে কিন্তু কমিউনিটির লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। কমিউনিটিতে সবাই এখানে লিঙ্কে যাবেন। এই যে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে চ্যাট বক্সে, কমিউনিটিতে সবাই যাবেন, গিয়ে কোড তার সাথে লাইভ সার্ভারের যে আমাদের আউটপুট এখানে দেখতে পাচ্ছি, এটার একটা স্ক্রিনশট নেবেন সবাই, নিয়ে কমিউনিটিতে গিয়ে পোস্ট করুন। কিছু একটা সুন্দর কিছু লিখুন, লিখুন যে ফ্রন্ট এন্ডের ক্লাস, তার সাথে যদি আমাকে ট্যাগ করতে চান করতেই পারেন, খুব ভালো হবে। আমি একবারে দেখে নিতে পারবো কে কে আসলে করেছেন। সবাই করুন, গরুর রচনা, বিড়ালের রচনা, ষাঁড়ের রচনা, যা খুশি আপনি লিখতেই পারেন, কোনো সেখানে অসুবিধা নেই। বলতে পারলাম? সবাই একবার শুনে নি। একবার সবাই বিশ্বাস কোম্পানি কমিউনিটিটা জয়েন করে নেবেন, এটা ম্যান্ডেটরি। জয়েন করার পরেই কিন্তু আপনারা পোস্টটা করতে পারবেন। সবাই কমিউনিটিটা জয়েন করে পোস্টটা শুরু করে দিন, তাহলে কিন্তু আমরা দেখতে পারি সবার এনথুজিয়াজম, সবার হোমওয়ার্কটা আমরা ওখানে দেখতে পারবো। তো খুব ভালো হবে জিনিসটা। সবাই গিয়ে ওখানে নিজের কোড প্লাস তার আউটপুট সবাই গিয়ে পোস্ট করবেন। অনেকে পারেন, যারা পারেন না সিম্পলি অন্য কারো কাছে শুনে নিতে পারেন যে কি করে পোস্ট করতে হয়। আমি এখন দেখাচ্ছি না, কারণ লাস্টে গিয়ে দেখাতে পারি, বাট এখন দেখালে আমাদের ক্লাসের টাইমটা বেরিয়ে যাবে। বলতে পারলাম কি বলেছি? হ্যাঁ কি না শুনে নি একবার কুইকলি, কি বললাম সবার কি ক্লিয়ার? এক সেকেন্ড আমাকে টাইম দেবেন, আমি একটুখানি আসছি। বলতে পারলাম? যারা যারা বলছেন আর একবার বলুন। কোনটা বলবো স্যার? লরেম লেখাটা খুবই সিম্পল। লরেম লিখে আপনি একটা নাম্বার দেবেন, এন্টার প্রেস করবেন, আপনার ওটা চলে আসবে। লরেমের একই বিষয়ে একাধিক মানুষ নিলে উত্তর কি ভিন্ন না একই হবে? লরেমের একই বিষয়ে একাধিক মানুষ নিলে উত্তর কি ভিন্ন না একই হবে? একই হবে স্যার, ওটা লিমিটের উপর ডিপেন্ড করে আপনি কত ওয়ার্ডের নিচ্ছে সেটা। ওকে। কোডিং এর সুবিধা কি একটু যদি বলেন, বিকজ ওয়ার্ডপ্রেসে এসছে তার এগেইনস্ট। ওয়ার্ডপ্রেসে যারা কাজ করছেন তারা তো টেমপ্লেট ইউজ করেন, অনেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে করেন। তো যে ড্র্যাগ এন্ড ড্রপ প্লাস যে টেমপ্লেটটা আপনারা ইউজ করছেন সেটা কোড দিয়ে তৈরি হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, চলুন এবার আমরা এগিয়ে যেতে পারি। কোথায় এগিয়ে যাব? এবার আমরা কোডটা দেখবো। সরি, আমাদের স্লাইডে এগিয়ে যাব। আমাদের কিছু নতুন ট্যাগ আসছে। কি ট্যাগ আসছে? সবাই ব্রেস ইউর সেলফ, আজকে আমাদের পঞ্চম দিন আমাদের ক্লাসের। গুড ইভিনিং সবাইকে। আর একবার বলছি, আমাদের রিক্যাপটা হতে একটু টাইম লেগে গেল, বাট এবার আমরা দুটো ট্যাগ দেখবো। দুটো ট্যাগই খুব ইম্পর্টেন্ট ট্যাগ, অর্থাৎ এই দুটো দিয়েই কিন্তু আমরা অনেক রকম কাজ আমাদের ওয়েবসাইটে করে থাকি। এটা আমরা সবাই দেখেছি, বাট এটা কি করে কাজ করে আমরা জানতাম না, সেগুলো কিন্তু আজকে আমরা দেখবো। ঠিক সেম জিনিসটা, সেই জিনিসটা নিয়ে শুরু করছি আজকে। ব্রেস ইউর সেলফ, সিট ব্যাক, রিল্যাক্স, পপকর্ন নিয়ে নিন। আজকে আমরা নতুন কিছু শিখতে চলেছি। ফার্স্ট হচ্ছে, আমাদের দেখুন একটা নতুন ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। কি নামটা সবাই দেখুন? এটার নাম হচ্ছে একটা এ ট্যাগ। এ, শুধুমাত্র লেখা আছে এ। আমরা এতক্ষণ কি পড়েছি? একটা হেডিং ট্যাগ পড়লাম, 6টা হেডিং ট্যাগ পড়লাম ইনফ্যাক্ট, H1 থেকে H6। নেক্সট আমাদের আসলো একটা পি ট্যাগ। পি ট্যাগে শুধুমাত্র পি লিখে আমরা বড় বড় প্যারাগ্রাফ লিখতে পারতাম। সেম একটা নতুন ট্যাগ আমরা দেখবো, সেটা হচ্ছে একটা এ ট্যাগ। এ, এই যে এ লেখাটা, এই এ লেখাটা দিয়ে কিন্তু কেউ আমরা বুঝতে পারছি না আসলে এটা কি কাজ করে। সেই কারণে এটা হচ্ছে একটা নন সেমান্টিক এইচটিএমএল ট্যাগ। অর্থাৎ এ ট্যাগ, এটা আমরা বলছি এ ট্যাগ, বাট এটা আসলে কি জন্য ইউজ হয় সেটা কিন্তু এক নজরে দেখে আমরা বুঝতে পারছি না। সেই কারণে এটাকে আমরা বলবো একটা নন সেমান্টিক এইচটিএমএল ট্যাগ। এবার এখানে দেখুন, নিচে কিছু দুটো পয়েন্ট লেখা আছে। কি পয়েন্ট লেখা আছে? এটি হলো অ্যাঙ্কার ট্যাগ। কি লেখা? এটি হলো একটা অ্যাঙ্কার ট্যাগ। অর্থাৎ এই যে অ্যাঙ্কার লেখাটা, অ্যাঙ্কারের শর্টে আমরা বলি এ। অর্থাৎ এইচটিএমএল এর ভেতর এ যে আমরা লিখেছি, এই এটাকে আমরা বড় মানে যদি আমরা ফুল ফর্মে ভাবি, তাহলে সেটাকে বলা হয় একটা অ্যাঙ্কার ট্যাগ। এবার অ্যাঙ্কার নামটা কেন হয়েছে? কারণ এটা অ্যাকচুয়ালি একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করার জন্য সাহায্য করে। অর্থাৎ হাইপার লিঙ্ক বলতে কি বুঝি? আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, সবাই দেখুন। এখানে যখন আমরা গুগলে গিয়ে লিখি ফেসবুক, ফেসবুক যখন আমরা সার্চ করি, ফেসবুক যা খুশি আপনারা সার্চ করছেন, যা খুশি সার্চ করার পর এরকম একটা দেখবেন আপনার সামনে একটা লিঙ্ক আসে। লিঙ্ক, এটাকে আমরা চিনি, এটা একটা লিঙ্ক। অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করতাম কি হতো? আমাদের একটা ফেসবুকের পেজ ওপেন হয়ে যেত। এটা আমরা সবাই জানি। অর্থাৎ আমরা গুগলে গিয়ে কিছু সার্চ করি, আমাদের যদি সেই পেজের মধ্যে ঢুকতে হয়, আমাদের এরকম একটা সামনে একটা লিঙ্ক চলে আসে। সেই লিঙ্কে আমরা ক্লিক করব, করলে দেখবো আমাদের ফেসবুকের পেজ অথবা যে যা খুশি আমরা ওয়েবসাইট সার্চ করেছি সেই পেজটা কিন্তু আমাদের ওপেন হয়ে যায়।
এই যে ক্লিক করার পর একটা ডিফারেন্ট ওয়েবসাইট ওপেন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে একটা অ্যাঙ্কার ট্যাগ। অর্থাৎ এই যে ক্লিক করার ইভেন্ট আমরা করলাম, এটাকে আমরা একটা ইভেন্ট বলছি, বাট আপনি ভাবুন এটা একটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে ফেসবুকের পেজটা ওপেন হবে এরপরে, সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্কার ট্যাগের কাজ করে, মানে অ্যাঙ্কার ট্যাগ ওইভাবেই কাজ করে। অ্যাঙ্কার ট্যাগের ওপর, অ্যাঙ্কার ট্যাগের ভেতর আমরা যা লিখবো সেটা হবে একটা আমাদের লিঙ্ক হিসেবে কাজ করবে। সেখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথেই আমাদের একটা যে লিঙ্কটা আমরা প্রোভাইড করেছি সেই পেজটা একবার ওপেন হয়ে যাবে। কিভাবে হয় দেখে নি কুইকলি, কিভাবে করব আমরা সেটা। অর্থাৎ আমি চলে আসবো আমাদের পেজে, পেজে আসার পর এখান থেকে আমি এই পেজটা আমার থাক, এখান থেকে কন্টিনিউ করা যাবে। আমি এখানে গিয়ে এবার একটা অ্যাঙ্কার ট্যাগ বানাবো, সবাই মন দিয়ে দেখবেন। অ্যাঙ্কার ট্যাগ আমরা কি দিয়ে লিখি বললাম? অ্যাঙ্কার ট্যাগের শর্টে বলা হয় এ ট্যাগ, অর্থাৎ এ লিখে আমরা এন্টার প্রেস করি, আমাদের কিন্তু অ্যাঙ্কার ট্যাগ চলে আসবে। কি লিখবো? এ লিখবো, সিম্পল এ, এন্টার প্রেস করব, আমাদের একটা অ্যাঙ্কার ট্যাগ কিন্তু চলে আসবে। আবার দেখাই কি করব, জুম করি। আমরা আছি নিচে, যেখানে আমাদের এই পি ট্যাগটা শেষ হয়েছে, দেখুন এখানে একটা এন্ডিং পি ট্যাগ রয়েছে। তার নিচে এসে আমি এখানে লিখছি কি, একটা এ লিখবো, সিম্পল এ, এ ফর অ্যাপেল, এ, এ লিখে এন্টার, আমাদের সামনে একটা অ্যাঙ্কার ট্যাগ কিন্তু চলে আসলো। এই অ্যাঙ্কার ট্যাগ আসার সাথে এবার আপনারা একটা নতুন নতুন জিনিস নোটিস করুন, কি এখানে একটা নতুন লেখাও এসছে। কি লেখা এসছে সবাই দেখুন, এইচ রেফ। এখানে দেখুন একটা নতুন লেখা থাকবে পার্পল কালারে, সেটা হচ্ছে এইচ রেফ। আপনাদের অন্য কালারে আসলে কেউ সন্দেহ করবেন না যে স্যার আপনার নতুন কিছু আসছে, এটা একটা থিম, সেই কারণে এটা দেখাচ্ছে। বাট সবার এ লেখার পর এন্টার করলে আপনাদের এই জিনিসটা কিন্তু আসবেই আসবে। অর্থাৎ একটা এইচ রেফ, তার সাথে একটা ইজ ইকুয়ালস টু, তার সাথে দুটো আমাদের কোটেশন, ডাবল কোটেশন। ডাবল কোটেশনটা, এই যে এইচ রেফ ইজ ইকুয়ালস টু ডাবল কোটেশন, এটার একটা মানে আছে। এটার কি মানে আছে সেটা আমরা দেখব। বাট সবার ফার্স্টে আমরা কি করব, এই যে অ্যাঙ্কার ট্যাগটা যে আমরা জেনারেট করলাম, এর ভেতর গিয়ে তো আমাদের নিশ্চয়ই কিছু লিখতে হবে, না হলে তো আমাদের এই পেজের ভেতর তো সেই জিনিসটা আমাদের দেখাবে না। এম আই কারেক্ট? আমাদের যদি অ্যাঙ্কার ট্যাগটা জেনারেট করে আমাদের যদি এর মধ্যে কিছু না লিখি, তাহলে কিন্তু এই অ্যাঙ্কার ট্যাগটা যে আমরা লিখলাম, অর্থাৎ আমাদের যে ট্যাগটা আমরা লিখেছি সেটা কিন্তু আমাদের আউটপুট পেজে দেখাবে না। দেখা যাক সত্যি কি মিথ্যে। আমি এটাকে সেভ করলাম, আমাদের কিন্তু পেজে কোনো চেঞ্জেস আসেনি। সবাই ট্রাই করে দেখতে পারেন, এটাই হবে। এবার আমরা যখন এই অ্যাঙ্কার ট্যাগের ভেতর যেমন আমরা লরেম লিখছিলাম, বা আমাদের H1 ট্যাগের ভেতর আমরা গরুর রচনা, বিড়ালের রচনা লিখেছিলাম, ঠিক সেরকম এখানে গিয়ে কিন্তু আমরা কিছু লিখতে পারি। কি লিখবো? ধরুন আমি এখানে আমার এই ওয়েবসাইট থেকে আমি কাউকে গো টু facebook.com এরকম কিছু একটা লিখে আমি তাদেরকে রিডাইরেক্ট করাতে যাচ্ছি। রিডাইরেক্ট কথার অর্থ হলো এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটের, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে পাঠানোর নামই হলো রিডাইরেকশন। সেটা আমি এখানে করলাম। কি লিখলাম অ্যাঙ্কার ট্যাগের ভেতর? go-to-facebook.com লিখে একবার সেভ করি। আমার এখানে কি go-to-facebook.com এসছে? হ্যাঁ কিনা একবার দেখি। আমি এখানে অ্যাঙ্কার ট্যাগ নিলাম, নেওয়ার পর আমি লিখলাম go-to-facebook.com, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগের ভেতরে লিখলাম go-to-facebook.com। লিখলে কি আমাদের এই লিঙ্কটা আমরা সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ কিনা একবার শুনে নি কুইকলি। এভরিবডি আমাকে রেসপন্স করুন যে আমরা সেটা কি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। দেখতে পাচ্ছি আশা করি, হ্যাঁ কিনা শুনি। অ্যাঙ্কার ট্যাগ লেখার সাথে আমাদের কি লিঙ্কটা এসছে, হ্যাঁ কিনা একবার শুনে নেব। এইচআরএফ না দিলে কি হবে বলবো, অবশ্যই বলবো স্যার, অতদূর আসিনি আমরা। স্যার আর ম্যাম, মাই ব্যাড, সেটা আমরা এখনো দেখিনি, আমরা দেখবো। উতাবলা হবেন না, একটু বসুন, সব হবে। তাহলে আমরা লিখলাম go-to-facebook.com, অর্থাৎ আমি এখানে কি করলাম ভালো করে দেখবেন। আমার এখানে যে go-to-facebook.comটা লিখলাম, তাহলে আমাদের এই লিঙ্কটা আমাদের কোথায় পাঠাবে? আমরা জানি go-to-facebook.com মানে কি, আমাদের facebook.com কিন্তু পাঠাবে। এবার আমরা যদি লিঙ্কটা লিখলাম, এখানে লিখে যদি আমরা লিঙ্কে ক্লিক করি, আমাদের কি কোনো facebook.com খুলছে? হ্যাঁ কিনা একবার সবাই শুনি। আমরা সবাই লিঙ্কটা লিখলাম, লিখে লিখলামও যে এর মধ্যে আমরা লিখলাম কি go-to-facebook.com। এখানে আমাদের আউটপুটটাও আসলো। আসার পর এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করার পরেও তো facebook.com খুলছে না স্যার, আপনি কি সব শেখাচ্ছেন? এখানে ক্লিক করার পরেও কিন্তু আমাদের কোনো আউটপুট দেখতে পারছি না, অর্থাৎ আমাদের তো এখানে ক্লিক করলে facebook.com আসার কথা ছিল, ছিল, বাট কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। এখানে আমি facebook.comটা একবার চেঞ্জ করে দেখি, google.com করে দেখি, ফেসবুকে প্রবলেম হতেই পারে, ফেসবুক ডাউনও হয়ে যায় মাঝে মধ্যে। তাহলে আমি এখানে করলাম কি go-to-google.com, ফেসবুকটাকে চেঞ্জ করে করলাম go-to-google.com। সেভ করি, সরি, সেভ করি, আমাদের এখানে google.com হয়ে গেল। এবারও ক্লিক করি, এবারও কি স্যার কিছু হচ্ছে? এখনো কিন্তু কিছুই হবে না। কেন হবে না? কারণ আমরা এখানে যে go-to-google.com লিখলাম, এটা শুধু ওয়েবসাইটে দেখানোর জন্য যে কোনো ইউজার আমার এই ওয়েবসাইটটা, গরুর রচনা বিড়ালের রচনার ওয়েবসাইটটা ভিজিট করলে
সে গো টু google.com এ ক্লিক করলে সে যেন google.com এ চলে যায়, বাট এটা শুধু দেখানোর পারপাস। এটা আসলে google.com এ এখানে ক্লিক করলে google.com এ যাবে না। সেই আমাদের যদি কাউকে এখান থেকে অর্থাৎ এই পেজের থেকে যদি আমাদের google.com এ পাঠাতে হয়, তাহলে আমাদের ইউজ করতে হবে এই যে href বলে আমরা যে কথাটা এখানে দেখতে পাচ্ছি, href এটার আমরা ইউজ করব। href এটা হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ এখানে আমরা হাইপারলিংক রেফারেন্স যাকে বলে, এখানে আমরা এটাকে ইউজ করব আমাদের ইউজারকে এক পেজ থেকে আর এক পেজে রিডাইরেক্ট করতে। সেটাই আমরা দেখব। অর্থাৎ এখানে যে href কথাটা আমরা দেখতে পাচ্ছি, সেই href যদি আমরা তার মধ্যে গিয়ে যদি আমরা কোনো লিঙ্ক প্রোভাইড করি, সেই href এর যে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে সেই লিঙ্কেই আমাদের কেউ যদি এখানে ক্লিক করে, google.com এ ক্লিক করে, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে। দেখেনি সেটা কি করে হয়। তাহলে আমরা এখানে href এর পর ইজ ইকুয়ালস টু দেওয়া আছে, এর মধ্যে গিয়ে যদি আমরা লিখি, কি লিখবো? আমরা লিখবো https:// ভালো করে দেখবেন এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি, না হলে কিন্তু লিঙ্কটা ওপেন হবে না। https:// তারপর লিখবো আমরা google.com। কি লিখলাম ভালো করে দেখি। href এর মধ্যে যে ডাবল কোটেশনটা দেওয়া আছে, অর্থাৎ হাইপার টেক্সট রেফারেন্স যেটাকে বলে, এখানে আমরা যে https google.com লিখলাম, এটা কিন্তু এই যে ইজ ইকুয়ালস টু দেওয়া, তারপরে যে ডাবল কোটেশন তার মধ্যে লিখতে হবে। ভালো করে মাইন্ডেড, ভালো করে একবার দেখে নিন আমি এখানে করলামটা কি। এখানে href অথবা হাইপার টেক্সট রেফারেন্স, এটাকে টোটাল পুরোটাকে বলে হাইপার টেক্সট রেফারেন্স। আপনি এখানে গিয়ে যখন এই ইজ ইকুয়ালস টু দেওয়ার পর কোটেশন দেখবেন, কোটেশনের পর আপনাকে লিখতে হবে https কোলান দেবেন একটা, https কোলান দিয়ে // মাইন্ডেড, তারপর google.com facebook.com আপনি যে ওয়েবসাইটে আপনার ইউজারকে পাঠাতে চাইছেন সেই ওয়েবসাইটের নাম, অর্থাৎ ডোমেনটা দিতে হবে, আমাদের ইউআরএলটা দিতে হবে, পুরোটা আমাদের একটা ইউআরএল প্রোভাইড করতে হবে। এখানে আপনার যদি কোনো নিজের ওয়েবসাইট থাকে সেই লিঙ্কটা কপি করবেন। আমি এখান থেকে সেটাও করতে পারি। কিভাবে? আমি এখানে আমার যে oindil.online বলে যে ওয়েবসাইটটা আমি বানিয়েছি, সেই ওয়েবসাইটটাকে এখান থেকে কপি করব লিঙ্কটা, এখান থেকে পুরো লিঙ্কটাকে একবার কপি করব, ভালো করে দেখবেন। কপি করলাম, করার পর এই যে href লেখা, যেখানে আমি https:// google.com লিখেছি, সেটাকে রিপ্লেস করে দেবো শুধুমাত্র আমার যে পেজ সেটা দিয়ে, অর্থাৎ নিজের নিজের ডোমেনের নামটা এখানে প্রোভাইড করে দেবেন। এখানে আপনাদের পছন্দসই যে কোনো একটা ওয়েবসাইট আপনারা চুজ করুন। আমি এখানে এই ওয়েবসাইটটা নিয়েছি বলে এটাই নিতে হবে এর কোনো মানে নয়। আপনাদের পছন্দসই যে কোনো একটা ওয়েবসাইট চুজ করুন। আমি এখানে google.com করতে পারি, আবার google.com। এবার এটাকে আমি যদি সেভ করি, এবার মজার জিনিস কি, এখানে গিয়ে দেখবেন লিঙ্কটা এবার নীল হয়ে গেছে। অর্থাৎ আগে ছিল কি, একটা পার্পল টাইপের একটা কালার আসছিল যখন আমার এখানে কোনো লিঙ্ক ছিল না। ভালো করে দেখি আবার, আমাদের এখানে আমি লিঙ্কটাকে রিমুভ করে দিয়েছি। আবার সেভ করি, আমাদের এখানে দেখবেন লিঙ্কটার কালার একটু পার্পল টাইপের হয়ে গেছে। অর্থাৎ একটুখানি পার্পল হওয়ার মানে এখানে কোনো লিঙ্ক আসলে দেওয়া নেই, HTML আমাদের সেটাই বলছে। এখানে আসলে কোনো লিঙ্কই নেই, এখানে ক্লিক করলে কোনো লিঙ্ক আসলে ওপেন হবেই না। সেটা আমরা যখন বুঝতে পারলাম, তাহলে আমাদের এই যে href অথবা হাইপারটেক্সট রেফারেন্স, এর মধ্যে ইজ ইকুয়ালস টু দেওয়ার পর যে ডাবল কোটেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে গিয়ে আপনাকে লিঙ্কটা প্রোভাইড করতে হবে। লিঙ্কটা শুধুমাত্র google.com লিখলে আপনাদের আসবে না, আগের থেকে বলে দিচ্ছি। শুধুমাত্র google.com লিখলে আপনাদের নাও আসতে পারে। পুরো ইউআরএলটা দেওয়াই কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস। https google.com সেভ করব। এবার যখন আমরা দেখবো সেভ করার সাথে এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা নীল হয়ে গেছে, অর্থাৎ এখন আমার এটা কাজ করবে। ক্লিক করব, দেখা যাক আমাদের google.com কিন্তু এবার ওপেন হয়ে যাবে। সবাই ট্রাই করুন। আমি যে জিনিসটা লিখলাম, অ্যাঙ্কার ট্যাগ নেব একটা, আবার প্রথম থেকে একবার দেখে নিই। একটা অ্যাঙ্কার ট্যাগ অর্থাৎ লিখবো, এন্টার প্রেস করব, href আসবে, href বলে এটাকে। এই যে অ্যাঙ্কার ট্যাগের ভেতর আমাদের একটা কিছু কন্টেন্ট দিতে হয়, অর্থাৎ এখানে গিয়ে যদি আমরা কিছু লিখি সেটাই আমরা ওয়েবসাইটে দেখতে পারবো, লিঙ্কটা কিন্তু আমরা দেখতে পারবো না। যে লিঙ্কে আমরা রিডাইরেক্ট করাতে চাইছি সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। তাহলে আমরা এখানে করতে পারি কি, গো টু google.com, সেম জিনিসটা google.com, এখানে আমাদের google.com এর এবার লিঙ্কটা দিতে হবে, অর্থাৎ ইউআরএলটা দিতে হবে। লিখবো https:// google.com। এবার এই জিনিসটা আপনাদের যদি মনে না থাকে, সিম্পলি আপনারা চলে যাবেন কোথায়, google.com এর ওয়েবসাইটটা খুলে নেবেন সবাই। গুগলের ওয়েবসাইটটা সবাই আমরা চিনি, google.com। এখান থেকে এবার গিয়ে আপনি লিঙ্কটা কিন্তু কপি করবেন, সিম্পল কন্ট্রোল সি করে এবার এখানে এসে google.com যেটা আমি লিখেছি সেটা যদি পেস্ট করে দিই,
এখানে শুধুমাত্র দেখুন www.google.com, সেম একই জিনিস, বাট www. না লিখলেও আমাদের কিন্তু চলে যায়। এই জিনিসটাকে এবার সেভ করব। এবার আমাদের যে ওয়েবসাইটটা প্রিভিয়াসলি আমাদের ওপেন করা ছিল, সেখানে গিয়ে যদি একবার আমরা এই যে google.com লেখাটা, এখানে গিয়ে যদি একবার ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের google.comটা ওপেন হয়ে যাবে। সবাই ম্যান্ডেটারি একবার ট্রাই করবেন, সবাই একবার ট্রাই করুন, ট্রাই করে আমাকে বলুন স্যার হচ্ছে কি হচ্ছে না। সবাই একবার ট্রাই করুন, করে হচ্ছে কি হচ্ছে না একবার আমাকে বলবেন। এটাকেই বলা হয় হাইপার লিঙ্ক, অর্থাৎ এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে জাম্প করানোর নামই হচ্ছে হাইপার লিঙ্ক। ওকে, হয়ে গেছে আশা করি। এবার যদি আমাদের হয়ে যায়, এইচরেফ এর ফুল ফর্মটা কি স্যার? এটাকে বলা হয় হাইপার টেক্সট রেফারেন্স। আপনি গুগল করে নিতে পারেন স্যার, হাইপার টেক্সট রেফারেন্স, ওটাকে বলা হয় এইচরেফ, শর্টে বলা হয় এইচরেফ। অর্থাৎ কোন একটা অন্য হাইপার টেক্সট রেফারেন্স বলতে, হাইপার টেক্সট বলতে আমরা ওয়েবসাইটকেই বুঝি, সেরকম একটা অন্য ওয়েবসাইটের রেফারেন্স আমরা এরকম একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে প্রোভাইড করি। সেখানে যখন কোনো ইউজার ক্লিক করে, সেই ওয়েবসাইটটা, স্পেসিফাইড ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়ে যায়। ওকে, বলতে পারলাম। এবার আরেকটা ট্যাগ আমরা দেখবো, খুবই মজার ট্যাগ, এটা আপনারা সবাই ইউজ করেছেন নিজের ডেইলি লাইফে, অর্থাৎ বাটন যেটাকে আমরা বলি। অর্থাৎ যে কোনো আমরা ওয়েবসাইটে ভিজিট করুন, আপনারা দেখবেন এরকম কটা বাটন থাকে, এগুলোকে আমরা বাটনই বলি। অথবা যদি আপনারা বাটনের এক্সাম্পল দেখতে চান, আমি স্লাইডে অ্যাড করে রেখেছি, সেটা আমরা এবার দেখবো। আমাদের হাইপার লিঙ্ক বানানো হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজে যাব, আমাদের কিছু বাটন থাকবে। কিরকম? আমরা দেখবো বাটন আমরা কোথায় দেখতে পাই। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটাই আমরা সবাই চিনি, কিন্তু এটা হচ্ছে একটা ফেসবুকের যে পোস্ট থাকে তার নিচের কিছু অংশ, একটা অংশই বলতে পারেন। এখানে কি আছে? একটা লাইক বাটন আমরা জানি, একটা কমেন্ট বাটন, একটা হোয়াটসঅ্যাপে সেন্ড বাটন, একটা শেয়ার বাটন, সবাই আমরা জানি। আবার অনেকে ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের চ্যানেলটা সাপোর্ট হবে, এই জিনিসগুলো অনেকে বলে। সেই ওটাও কিন্তু একটা সাবস্ক্রাইবের একটা বাটন। ওই বাটনগুলো স্যার কি দিয়ে তৈরি হয়? ওই বাটনগুলো তৈরি হয় একটা বাটন ট্যাগ দিয়ে। এই যে এখানে দেখবেন বাটন বলে যে ট্যাগটা আমি লিখেছি, একটা লেস দেন, বাটন, তারপর একটা গ্রেটার দেন, তার মধ্যেখানে যে চারটে ফোঁটা দেখছেন, এখানে আমাদের অ্যাকচুয়ালি বাটনের নামটা লিখতে হয়। অর্থাৎ লাইক বাটন বানাতে গেলে লাইক লিখবো, যদি আমাদের কমেন্ট বাটন বানাতে হয় তাহলে কমেন্ট লিখবো। লিখলে আমাদের বাটনটা কাজ করবে, স্টাইল হবে না হয়তো, বাট আমাদের বাটনটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে একটা সেমান্টিক এইচটিএমএল ট্যাগ। কেন সেমান্টিক এইচটিএমএল ট্যাগ যদি কেউ একটু বলেন? সেমান্টিক এইচটিএমএল ট্যাগ নিজেরা নিজেরা মনে মনে ভাবুন, আমি 2 সেকেন্ডের পজ নিচ্ছি, ভেবে নিয়ে আমাকে বলবেন। 5 সেকেন্ডের নিচ্ছি, দরকার হয় গুনি। সেমান্টিক এইচটিএমএল ট্যাগ বাটন ট্যাগকে কেন বলা হয় স্যার? কারণ এটার কিন্তু আমরা দেখে বুঝে যাচ্ছি এটা একটা বাটনের জন্য আমরা ইউজ করব। সেই কারণেই আমরা বাটন ট্যাগকে বলি একটা সেমান্টিক এইচটিএমএল ট্যাগ। অর্থাৎ যে ট্যাগকে আমরা এক নজরে দেখে বুঝে যাই সেটা কি কাজ করছে, সেটাকে আমরা বলি সেমান্টিক এইচটিএমএল ট্যাগ। এটা মনে রাখার কোনো দরকার নেই, বাট এটা জাস্ট একটা বলতে পারেন যে একটা বাহারি নলেজ, এটা আপনার থাকলে বেটার। সেরকম বাটন লিখে আমরা একটা বাটন বানাতে পারি, সেটা একবার আপনারা দেখবো। কি করে দেখবো? আবার ভিজুয়াল স্টুডিও করে যাই, আমার এখানে পেজটাকে আবার স্লাইডে স্ন্যাপ করি। করার পর আমার যে এই যে আমাদের গরু রচনা বিড়ালের রচনার ওয়েবসাইটটা ছিল, সেখানে গিয়ে এবার আমরা একটা বাটন অ্যাড করব। বাটনে কি থাকবে? ধরুন আমরা চাইছি এটা একটা আমাদের ব্লগের ওয়েবসাইট, আমরা চাইছি আমাদের ব্লগটাকে ফলো করুন, ফলো মাই ব্লগ, এরকম একটা বাটন আমরা ক্রিয়েট করতেই পারি। কি দিয়ে ক্রিয়েট করব? যারা অলরেডি পারেন তারা হয়তো করেও নিয়েছেন, এর মধ্যে আমরা অ্যাড করবো একটা বাটন। ভালো করে দেখবেন কি লিখলাম, BUTTON, বাটন লিখে আমরা যদি এন্টার প্রেস করি, VS কোড আমাদের একটা বাটন ট্যাগ দিয়ে দেয়। BUTTON করার পর আমরা যখন এন্টার প্রেস করবো, আমাদের একটা বাটন ট্যাগ চলে আসবে। এবার এর মধ্যে গিয়ে আমি কি বললাম? ফলো মাই ব্লগ, এই কথাটা সবাই লিখবেন, ফলো মাই ব্লগ, এটা লিখলাম। আমার এখানে কোনো আউটপুট নেই। এবার যদি আমি এটাকে সেভ করি, তাহলে আউটপুটটা আসবে নিশ্চয়ই, দেখা যাক। সেভ করলাম, আমাদের এখানে একটা ফলো মাই ব্লগ বাটন চলে আসলো। ভালো করে দেখবেন, এখানে একটা ফলো মাই ব্লগ বাটন কিন্তু চলে এসছে। একটা অ্যাঙ্কার ট্যাগ তার সামনে আছে, অর্থাৎ পাশে আছে, তারপরে আমরা যে বাটনটা বানালাম, এখানে আমাদের ফলো মাই ব্লগ বাটনটা কিন্তু চলে এসছে। এবার ফলো মাই ব্লগের পর আমি আরেকটা বাটন বানাতে পারি। কি বাটন হবে? লাইক মাই ব্লগ, লাইক, অথবা বাই মি এ কফি, এরকম কিছু একটা। বাই, সরি, আমাকে একটা কফি কিনে দাও, বাই মি আ কফি। এটা একটা খুবই ফেমাস ওয়েবসাইট, বাই মি এ কফি। এখানে গিয়ে যারা ডেভেলপার হয় তাদের কাজ শোকেস করে, এবং তাদের যদি কাজ পছন্দ হয়, তারা তাদের কফি কিনতে টাকা দেয়, এটা হচ্ছে ব্যাপার। তো সেরকমই buymeacoffee.com বলে একটা ওয়েবসাইট থাকে, আপনারা গিয়ে দেখতে পারেন। সেটা এখন আমাদের টপিক না, বাট আমি এরকম একটা বাটন এড করেছি। কি লেখা? বাই মি এ কফি। সেভ করি,
আমাদের কিন্তু বাই মি এ কফি বাটনটাও কিন্তু চলে এসেছে। বাটন ট্যাগ, তার মধ্যে কিছু টেক্সট, সেটা আপনারা যদি সেভ করেন আপনার কোডটা, আপনার এখানে সেই বাটনটা কিন্তু মানে চলে আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। বোঝাতে পারলাম জনগণ? হ্যাঁ কি না একবার শুনি। এই অবধি কার কি প্রবলেম আছে? অ্যাঙ্কার ট্যাগ আর বাটন ট্যাগ আমরা দেখেছি, হয়েছে কিনা বলুন। সিম্পল, কিছুই নেই এখানে, শুধুমাত্র বাটন, তার মধ্যে কিছু লেখা, অ্যাঙ্কার, তার মধ্যে কিছু লেখা, অ্যাঙ্কার ট্যাগ। শুধু এইচ রেফটা একটু মনে রাখার জন্য, এইচ রেফটা আপনারা এমনি দেখতে পারবেন যখন এই অ্যাঙ্কার ট্যাগ আমরা ইউজ করব, সেই শুধুমাত্র এইচ রেফ এর মধ্যে আপনার শুধু লিঙ্কটা প্রোভাইড করতে হবে। জলের মতো ক্লিয়ার জ্যাকসন বাবু, থ্যাংক ইউ। স্যার বাটারের লোগো কিভাবে আসবে? লোগোর জন্য স্যার আপনি লোগো বাইরে থেকে আনতে হয় স্যার, ওটা এমনি আসে না। আমি ফেসবুকের ফলো মাই ফেসবুক, একদম বিটুবাবু একদম ঠিক, ওটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার এটা পাশাপাশি না করে ওপর নিচে করা, হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, সেটাও দেখাচ্ছি। কমেন্ট লাইক লিখলেও চলে আসবে। কমেন্ট লাইক লিখলে মানে ফেসবুকের মতো আপনি পাবেন না, ওটা আলাদা করে স্টাইল করতে হয়, বাট আমাদের ওটা চলে আসবে। অ্যাঙ্কারটা আরেকবার বলবেন স্যার? অবশ্যই বলবো স্যার। কমেন্ট লাইক লিখলেও চলে আসবে। কমেন্ট লাইক বললাম স্যার, ওটা এইভাবে আপনারা দেখতে পারবেন না যেমন ফেসবুকে দেখায়, কারণ ওটাকে বলতে পারেন যে স্টাইল করতে হয় আলাদা করে, সিএসএস দিয়ে করতে হয় ওটাকে সিম্পলি। একজন বললেন অ্যাঙ্কার ট্যাগটা আরেকবার দেখাতে, অ্যাঙ্কার ট্যাগটা আরেকবার দেখাই। অ্যাঙ্কার ট্যাগটা কিছুই না, অ্যাঙ্কার মানে হচ্ছে আমাদের বলতে পারেন যে নোংর আমরা যেটাকে বলি, অর্থাৎ যেটাকে আমরা ইউজ করি অ্যাজ এ বলতে পারেন হাইপার লিঙ্ক। এখানে নোংর বলবেন না, এটাকে হাইপার লিঙ্ক বলুন, অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে আর একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করাতে আমাদের এই অ্যাঙ্কার ট্যাগটা সব থেকে বেশি ইউজ করা হয়। এই অ্যাঙ্কার ট্যাগটা আমরা আনবো কি করে? আমরা এখানে সিম্পলি লিখবো এ ফর অ্যাঙ্কার, এ লিখে এন্টার প্রেস করব, আমাদের সামনে একটা অ্যাঙ্কার ট্যাগ চলে আসবে। ক্লিয়ার? এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখতে পারি, অর্থাৎ এখানে এইচরেফ বলে একটা আমাদের এটাকে বলা হচ্ছে। এখন যদি আপনারা জিজ্ঞেস করেন স্যার এইচরেফটা তাহলে আসলে কি, এইচরেফটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। এটা কিন্তু আমরা এখনো পড়িনি, এটা সামনে আছে অবশ্যই, বাট যাদের কোয়েশ্চেন ছিল মাথায়, অ্যাঙ্কার ট্যাগের এইচরেফটাকে কি বলি আমরা? ওটাকে বলি আমরা অ্যাজ এ অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটটাকে কেন ইউজ করি? এই অ্যাট্রিবিউট গুলো ইউজ করা হয় অ্যাকচুয়ালি একটা ট্যাগের ফাংশনালিটিটাকে বাড়ানোর জন্য। কেমন ফাংশনালিটি? অ্যাঙ্কার ট্যাগে ক্লিক করলে, অর্থাৎ এরকম একটা লিঙ্কে ক্লিক করলে আমাদের যে পেজ ওপেন হচ্ছে, সেটা কিন্তু পসিবল এই এইচরেফ এর জন্য। তো এটা অ্যাকচুয়ালি আমাদের খুব কাজের জিনিস। এইচরেফ ইউজ করে আমরা অ্যাঙ্কার ট্যাগের ভেতর যা লিখবো, সেখানে যদি কেউ ক্লিক করে আমাদের এই এইচরেফ এর ভেতরে দেওয়া লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এরকমই হয়। সিম্পল আমি লিখলাম, আবার এখানে আমি সেভ করছি, আপাতত আমাদের এখানে দেখুন লিঙ্কটা কিন্তু গায়েব হয়ে গেছে। এবার এখানে কি আমি লিখবো, ধরুন গো টু ফেসবুক, সেভ করি। গো টু ফেসবুক আমাদের চলে এসেছে, কিন্তু এখানে ক্লিক করবেন কিন্তু আমাদের কিন্তু কিছু হবে না, কারণ আমাদের এইচরেফ খালি। সবাই রিপিট করুন আমার সাথে, আমাদের লিঙ্ক তো এখানে দেখতে পাচ্ছি, বাট আমাদের কেন আমাদের এটা কাজ করছে না? কারণ আমাদের এইচরেফ এর ভেতর কিছুই নেই, ফাঁকা, নীলবাট্টা সান্নাটা যাকে বলে এক কথায়। এইচরেফ এর ভেতর আমাদের কিছু প্রোভাইড করতে হয়। কি প্রোভাইড করতে হয় স্যার? আমাদের এখানে একটা ইউআরএল দিতে হয়। ইউআরএল মানে আমাদের যেখানে, ইউআরএল বলতে আমরা বুঝি যে লিঙ্কটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাই। ফেসবুক.com এর লিঙ্ক আমরা সবাই চিনি, কি হয়? আমাদের এখানে ফেসবুক.com এর বিশ্বাস কোম্পানির ওয়েবসাইটটা খোলা আছে, আমি এখান থেকে আমি এটাকে কপি করছি, এখানে এইচরেফ এর ভেতরে এসে আমি যদি এখানে পেস্ট করি, এটা হচ্ছে বিশ্বাস কোম্পানির রিডাইরেকশনের লিঙ্ক, যে কমিউনিটি আছে। তো এখানে গো টু ফেসবুক, এখানে গিয়ে যদি আমি লিখি গো টু অথবা ভিজিট, এটা আমি লিখতে পারি ভিজিট বিশ্বাস কোম্পানি কমিউনিটি, সেভ করি। সেভ করলাম, দেখা যাক। এখানে আমাদের বিশ্বাস কোম্পানি কমিউনিটিটা চলে এসেছে, লিখলাম যে এই যে টেক্সটটা আমাদের দেখাচ্ছে। এবার এখানে যদি এবার আমরা ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আমার কমিউনিটিটা ওপেন হয়ে যাবে, দেখা যাক। ক্লিক করলাম, আমাদের ফেসবুক স্পিন আপ হলো, আমাদের কিন্তু বিশ্বাস কোম্পানি কমিউনিটিটা চলে এসেছে। ওয়াও, আমারই অ্যাড দেখাচ্ছে এখানে, খুব সুন্দর। বাট বিশ্বাস কোম্পানি কমিউনিটি ওয়েবসাইটটা আসলো কি করে? কারণ এই এইচরেফ এর ভেতর আমরা কিন্তু লিঙ্কটা দিয়েছিলাম। এইটুকু জন্যই আমাদের এখানে ক্লিক করার পর, অর্থাৎ এখানে আমরা যখন ক্লিক করলাম, মাই ব্যাড, এখানে যখন আমরা এই যে ভিজিট বিশ্বাস কোম্পানি যে লিঙ্কটা আমরা লিখেছি, এখানে যখন আমরা ক্লিক করছি, এই লিঙ্কটার জন্য এইচরেফ আর এই লিঙ্কটা টোটালটার জন্য কিন্তু আসলে যে লিঙ্কটা আমরা প্রোভাইড করেছি সেটা ওপেন হচ্ছে। এখানে একবার ক্লিক করব, আমাদের আবার কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। এটাই হচ্ছে একটা অ্যাঙ্কার ট্যাগ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই হচ্ছে একটা অ্যাঙ্কার ট্যাগ। বলতে পারলাম? যাদের যাদের প্রবলেম ছিল তাদের জন্য বলে দিলাম। একজন লিখেছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাঁ ওটাও লেখা যায়, আমাদের বাটনের মধ্যে অনেকেই থাকে।
স্যার বাটনের কাজটা একটু বলুন। বাটনের কাজ স্যার কিছুই না, বাটন অ্যাকচুয়ালি আমরা বাটনটাকে ইউজ করি জাভাস্ক্রিপ্ট দিয়ে বেশি। তো বাটন ট্যাগের মধ্যে আপনারা বাটনের মধ্যে লিঙ্ক অ্যাড করতে পারেন, তারপরেও কাজ করে, সবাই চেষ্টা করে দেখতে পারেন, বাট আমি সেটা পরে দেখাবো। ইউআরএল মিনস ইউনিফর্ম রিসোর্স লোকেটর, একদম কারেক্ট। হোয়াটসঅ্যাপ বাটন দিলে কি নাম্বার দিতে হবে? নাম্বার না 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 না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বাটন দিলে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক থাকে, যেটা আপনারা পেতে পারেন কোথা থেকে, হোয়াটসঅ্যাপের থেকেই পেতে পারেন, সেই লিঙ্কটাকে আপনার প্রোভাইড করতে হয়। স্যার বাটনটা উপর নিচে লেখা যায়। হ্যাঁ, এবার একজন একজন বলছিলেন যে উপর নিচে যদি আপনার কিছু চাই, একবার বলবেন কিভাবে লরেম 101 লাইনে চলে আসছে। লাস্টে দেখাচ্ছি স্যার, 1 সেকেন্ড ওয়েট করুন। বাটনগুলো অ্যাঙ্কার ট্যাগের নিচে আনা যাবে না, অবশ্যই যাবে, দেখাই সেটা। আমরা চলে আসি আমাদের এখানে, একবার আমি এটাও ক্লোজ করে দিচ্ছি। আউটপুটে আসলাম। এবার যদি আমরা এটা এগুলোকে নিচে নিচে চাই, অর্থাৎ একটা উপর নিচে চাই, সিম্পলি যে ট্যাগের নিচে আপনি জিনিসগুলোকে পাঠাতে চাইছেন তারপরে গিয়ে লিখুন বি, একটা স্পেস দেবেন, লিখবেন বিআর। বিআর লিখে এন্টার প্রেস করুন, আপনার সামনে একটা বিআর অথবা ব্রেক ট্যাগ চলে আসবে। সেভ করব, আমাদের এগুলো উপর নিচে চলে যাবে। বিআর লিখে সেভ এন্টার প্রেস করুন, অর্থাৎ বিআর এন্টার, এমন একটা ট্যাগ চলে আসবে। এটা আসার মানে একটা ব্রেক আমি দিচ্ছি, লাইনের ব্রেক। লাইন ব্রেক দেওয়ার সাথেই আমাদের কিন্তু এখানে উপর নিচে চলে আসবে। সেভ করব, আমাদের এখানে বিআর চলে আসলো উপর নিচে। আমাদের যে জিনিসগুলো যার পরে রাখতে চাইছি সেটা কিন্তু তার নিচে চলে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেম জিনিসটা আপনারা এখানে করুন, এটা আপনাদের টাস্ক। বাটনের পর একটা বিআর অ্যাড করুন, আপনারা দেখবেন বাটনটা উপর নিচে চলে গেছে। বলতে পারলাম স্যার ওর ম্যাম যিনি জিজ্ঞেস করেছিলেন উপর নিচে আনার পদ্ধতি? বিআর লিখবো, এন্টার প্রেস করবো, আমাদের ওটা হয়ে যাবে। স্যার অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে তো। ও, তার জন্য স্যার সিএসএস ইউজ করতে হবে আমাদের, ওটা আমরা চেঞ্জ করবো পরে। ওকে জনগণ, বোঝাতে পারলাম আজকে যেটুকু দেখিয়েছি। অ্যাঙ্কার ট্যাগ, বাটন ট্যাগ দুটোই ইউজ করবেন। এরকম একটা গরুর রচনা, বিড়ালের রচনা লিখে আপনারা একটা ব্লগ তৈরি করুন নিজের মতো পছন্দসই করে, কমিউনিটি থেকে পোস্ট করে দিন। পোস্ট করে আমাকে ট্যাগ করুন, স্যার বানিয়েছি, আমি গিয়ে সবাইকে একটা লাভ রিয়াক্ট দেবো, নিচে গিয়ে কমেন্টও করবো যার ভুল আছে, যার ঠিক আছে। পেজটাকে নিউ ট্যাগে ওপেন করবো কি করে, নিউ ট্যাবে ওপেন করবো কি করে, তারও একটা পদ্ধতি আছে ম্যাম। ওটাকে বলা হয় একটা টার্গেট অ্যাট্রিবিউট, সেটা আমরা এখনো দেখাইনি, সেটা কালকের ক্লাসে। স্যার হাউ টু ক্লোজ এ ফাইল ইন ভিএস কোড? ফাইল ক্লোজ করা যায় না, ক্লোজ করার জন্য এই উপরে যে ক্রস চিহ্নটা দেখছেন, ক্লোজিং বাটন, এটাকে ক্লিক করলে আপনার ওটা ক্লোজ হয়ে যাবে। স্ক্রিনশট দিলে হবে? অবশ্যই হবে স্যার। পোস্ট করব কিভাবে? জয়েন করুন বিশেষ কোম্পানি কমিউনিটি, জয়েন করুন, করার পর ওখানে গিয়ে পোস্ট যেভাবে ফেসবুকে করেন নর্মালি গ্রুপের মধ্যে গিয়ে পোস্ট করে দিন। ছবি তুলুন একটা, নিজের স্ক্রিনশট নিন, নিজের পিসির স্ক্রিনশট নিয়ে একটা সুন্দর একটা স্ক্রিনশট, অর্থাৎ এরকম একটা কোড থাকবে পাশে, তার পাশে এরকম একটা আউটপুট আপনি দিতেই পারেন। দেওয়ার পর এটার একটা টোটাল স্ক্রিনশট নেবেন, নিয়ে কমিউনিটি দিকে ছবি তুলে পোস্ট করে দেবেন, সরি ওটাকে পোস্ট করে দেবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার আমাদের বিশ্বাস কোম্পানির কমিউনিটির লিংক দিয়ে দেওয়া হয়েছে, সবাই গিয়ে প্লিজ জয়েন। ওখানে গিয়ে আপনারা অনেক কিছু নিজের নিজের কোয়ারি সলভ করতে পারবেন। যাদের প্রবলেম হচ্ছে সেখানে গিয়ে পোস্ট করুন, সেই প্রবলেমটা পোস্ট করুন, তার জন্য আমি সলভ করার জন্য আছি, না হলে আমাদের পুরনো অনেক স্টুডেন্ট কিন্তু সেখানে আছেন, তারা গিয়েও কিন্তু আপনার কোয়ারিটা খুব সুন্দর করে সলভ করে দিতে পারবেন। তাহলে গিভ মি 1 সেকেন্ড, আমি ওকে, আম ব্যাক। এবার আমাদের কিউএনএ সেশন শুরু হবে। প্লিজ সবাই, আমি একবার সবার হ্যান্ড লোয়ার করে দিচ্ছি, এবার সবাই হ্যান্ড রেজ করবেন, কাদের কাদের কোয়েরি আছে সবাই একবার হ্যান্ড রেজ করুন। আপনাদের নাম ডাকা হবে এক এক করে, আপনাদের কোয়েরি শুনবো আমি, শুনে আমি সেগুলোকে সলভ করব। যাদের প্রবলেম হয়েছে আজকের ক্লাসে সেটা সবাই জিজ্ঞেস করুন, কি কি প্রবলেম হয়েছে স্যার, এখানে এখানে প্রবলেম আছে, আমি কিন্তু দেখানোর জন্য বসে আছি। সবাই কোয়েরি করুন, করার পর আমাকে বলুন কি প্রবলেম হচ্ছে। এক এক করে নাম ডাকবো সবার, সরি একজন অন্য একজন নাম ডাকবেন। তো সেই তিনি নাম যখন ডাকবেন প্লিজ সবাই রেসপন্স করবেন, কোয়ারিটা আমি শুনবো, আমি কিন্তু এবার রিপ্লাই দেবো। ওকে, সবাই হ্যান্ড রেজ করুন, যাদের যাদের কোয়ারি আছে। আমি মাইক্রোফোনটা অন করছি, এক এক করে নাম ডাকা হবে, সবাই অ্যান্সার করবেন। হ্যালো। এক এক করে স্যার, এক এক করে, এখন নাম ডাকা হয়নি।
নাম ডাকা হবে যখন, আজকে আমি নাম ডাকবো না, একজন অন্য একজন এসে নাম ডাকবেন। তো তিনি যখন নাম ডাকবেন প্লিজ সবাই অ্যান্সার। ওকে, গুড আফটারনুন সবাইকে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমি তিতিপ্রিয়া, অ্যাকচুয়ালি আজকে আমি হোস্ট করব আপনাদের ক্লাসটা। স্যার ধন্যবাদ আমার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনাকে মোস্ট ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শঙ্কর ব্যাপারে যিনি আছেন উনি একটু মাইকটা খুলবেন প্লিজ। হ্যাঁ, বলবো, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি স্যারকে, যে স্যার বলেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এই সে গুগলের ওয়েবসাইটে এইটা দিলাম, ইউপিআইটা কোডটা। হ্যাঁ স্যার, হ্যাঁ দেওয়ার পরে ওটা যে আপনি ক্লিক করে মানে ওয়েবসাইট ওপেন হবে, এখানে তো ওটা হবে না, তাই তো স্যার নাকি? কোথায় হবে না স্যার? না, এর ওয়েবসাইট আপনি যে ক্লিক করে বলেন না দেখা যাবে, ওইটা কি করছিলেন? আমি আমি একটু বলি স্যার, বলুন বলুন। আমি লিখে ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে তারপরে আমি লিখলাম গো টু গুগল, আপনি যে বললেন। তো আমি ওই যে আমাদের যেখানে দেখানোর দেখছি যেখানে, ওখানে হ্যাঁ। তো গুগল গো টু গুগলটা দেখা যাচ্ছে, কিন্তু ওয়েবসাইটটা ওপেন হবে কিভাবে গিয়া, সেটা কি ওখানে বলছিলেন? ওই লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন তো, এখানে যে বিশ্বাস কোম্পানি কমিউনিটি লেখা আছে, ভিজিট বিশ্বাস কোম্পানি কমিউনিটি, স্যার দেখতে পাচ্ছেন? এই যে আমার মাউসটা ফলো করুন একবার। না, বলছিলাম যেখানে গুগলের দিয়েছেন, লিঙ্কটা দিয়েছেন, ওখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলে লিঙ্কটা খুলে যাবে। ওটাই আপনাকে ওই google.com যেখানে লিখেছেন গো টু গুগল, ওখানে গিয়ে একবার ক্লিক করুন, তাহলে আপনার ওই google.comটা ওপেন হয়ে যাবে। ওখানে একবার ক্লিক করব? হ্যাঁ, লেখাটা যেখানে আছে, যেখানে আউটপুটটা দেখতে পাচ্ছেন স্যার ব্রাউজারের ভেতর, ওখানে গিয়ে যে গো টু গুগল লিখেছেন ওখানে গিয়ে ক্লিক করলে google.com আপনি যদি ঠিকঠাক লিঙ্কটা প্রোভাইড করেন আপনার ওপেন হয়ে যাবে। কিন্তু ওখানে লেখা আছে ফলোইং লিঙ্ক কন্ট্রোল প্লাস ক্লিক, এটা চলে আসছে। ওখানে না স্যার, ওটা তো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, আমি বলছি আউটপুটে। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনি? না, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ওখানে তো হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। এই যে এখানে যে আউটপুট যেখানে দেখতে পাচ্ছেন ওখানে আসুন, আসার পর ক্লিক করুন, আপনার পেজটা, আপনার যদি লিঙ্কটা ঠিকঠাক থাকে ওপেন হয়ে যাবে। গুগল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে গুগলের? হ্যাঁ, আপনার লিঙ্ক যেটা দিয়েছেন সেটা ওপেন হবে স্যার। আমি একটু দেখছি স্যার। ওকে, ওখানে তো গো টু গুগলটা শুধু আসছে, কিন্তু লিঙ্ক মানে ওপেন হবে কি? ক্লিক করুন ওই গো টু গুগলের উপরে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে, ধন্যবাদ স্যার। ওকে ওকে। ওকে, দেন আছেন টেকনিক্যাল স্টার, প্লিজ আপনার মাইকটা ওপেন করবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, বলুন। আপনাকে একটু ডিস্টার্ব করবো, সেটা হচ্ছে যে মানে কালকে লোরেমের যে ব্যাপারটা বললেন না, হ্যাঁ বলুন। তো রেপ্লিটে হচ্ছে মানে ওটা আপনার হচ্ছে প্যারাগ্রাফে দেওয়ার পরে আমি মানে লোরেম লেখার পরে যখন এন্টার দিচ্ছি তখন কিছু শো হচ্ছে, ওটা একটু প্লিজ একটু যদি মোবাইল থেকে কানেক্ট করে যদি দেখাতেন তাহলে ভালো হতো। মোবাইলে স্যার ওটা হয় না স্যার, মোবাইলে মানে রেপ্লিটের ভেতর লরেম ইপসামসের সাপোর্ট নেই বলেই ওটা হচ্ছে না আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি যতগুলো আজকে যেগুলো দেখালাম আমি চেক করলাম, সবই হচ্ছে। আজকে কোনো প্রবলেম নেই। ওটা কালকে যখন ক্লাসটা করালে। হ্যাঁ বুঝুন। হ্যাঁ, বলেন আপনি বলেন। বলছি যে রেপ্লিটে কিছু কিছু মানে ড্রব্যাক আছে, বলতে পারেন যে সেগুলোকে ভিজুয়াল স্টুডিও কোডের সাথে কম্পেয়ার করা যায় না ওই জায়গায়, কারণ ভিজুয়াল স্টুডিও কোড খুব বড় মাত্রার একটা সফটওয়্যার স্যার, ওখানে কিছু ফিচার শুধু তার জন্যই বানানো। এবার সেটা রেপ্লিট ফিউচারে যদি কোনোদিন নিয়ে আসে তাহলে স্যার পেয়ে যাবেন, বাট এখন অবধি হয়তো হয় না ওটা। সব চলে আসে, একটু সলভ করে দিন। কালকে আপনি বললেন তো, আমি পরে প্র্যাকটিস করছি, তো তখন মানে ওটা এন্টার করার পর দিচ্ছি। আজকে যেমন যেটা ব্রেক বললেন, তারপরে যে ট্যাগ গুলো যেগুলো বললেন সেগুলো দেওয়ার পর অটোমেটিক সেখানে নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু হচ্ছে কালকে যখন লোডেমটা যখন প্র্যাকটিস করছি, তো কালকে তো শোনা হয়নি, মানে কালকে যখন আপনি বললেন আমি মোবাইলে দেখছি, পরে ওটা প্র্যাকটিস করছি আর কি, স্ক্রিনশট নিয়ে রেখেছি, পরে প্র্যাকটিস করছি। তো ভাবলাম যে আজকে বলবো, কারণ কালকে আমি প্র্যাকটিস করলাম, দেখতেছি লোডেমটা লেখার পর স্পেস দিচ্ছি, কোনো কিছু আসছে না আর কি। অন্য যেসব ট্যাগ গুলো যেগুলো বলছি, হ্যাঁ যেগুলো আদার যে হ্যাঁ সবকিছু চলবে, আমি বলিনি। আপনি একটা কাজ করতে পারেন, লরেম যদি আপনার এরকম ডামি টেক্সট চাই তাহলে গুগলে গিয়ে লিখবেন লরেম ইপসাম, তাহলে আপনার লরেম ইপসামের জন্য একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওই ওয়েবসাইট থেকে আপনি লরেম ইপসাম কপি করে রেপ্লিটে গিয়ে পেস্ট করতে পারবেন, তাহলে আপনার ওটা একই কাজ করবে, কিন্তু একটুখানি কাজ বেশি করতে হবে আপনার, এটাই কাজ।
আচ্ছা, না হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার আদার যেসব ট্যাগ গুলো যেগুলো বলছেন সেগুলো যখন আমি কিবোর্ড থেকে হচ্ছে মোবাইল থেকে যখন আমি ইয়ে করছি কি অটোমেটিক সেখানে শো হচ্ছে, ঠিক আছে? কিন্তু মানে ওটা একটু প্রবলেম। তাছাড়া এমনি আজকে যে ক্লাস করলাম বুঝতে পেরেছি, কোনো প্রবলেম নেই আজকে। ওকে স্যার, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। কোনো অসুবিধা নেই। ওকে, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ স্যার, না বলা সত্ত্বেও বলছি স্যার, একটু ওই লোরেম লিখছি পুরো এক লাইনে সব চলে আসে, ওইটা একটু সলভ করে দিন না। আচ্ছা আচ্ছা, অনেকের হয়তো প্রবলেমটা আছে, তো সবাইকে বলছি একবার দেখুন যাদের ওই এক লাইনে আসছে লরেম লেখার পর। এটা আমি একবার কুইকলি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি ভিজুয়াল স্টুডিও করে যাবেন সবাই। যাওয়ার পর এই যে নিচে দেখবেন একটা গিয়ারের আইকন আছে, এখানে যাবেন, গিয়ে দেখবেন সেটিংস লেখা। সবাই দেখবেন গিয়ারে যাওয়ার পর এখানে সেটিংস বলে একটা জিনিস থাকবে, সেটা উইন্ডোজ ম্যাক সবার জন্যই সেম। সেটিংসে যাওয়ার পর আপনাদের এখানে সার্চ সেটিংস বলে একটা মানে একটা বার আসবে, সেখানে গিয়ে সেটিংসে সার্চ করুন ওয়ার্ড, WORD, র্যাপ। এটাই লিখবেন, ওয়ার্ড স্পেস দিয়ে র্যাপ। লেখার সঙ্গে আপনাদের সামনে এরকম একটা সেটিংস এর বলবেন একটা রেজাল্ট চলে আসবে। সেখান থেকে এই যে ওয়ার্ড র্যাপ লেখাটা সবাই ফলো করবেন। করার পর এখান থেকে এটাকে সিম্পলি যদি অফ থাকে অন করে দেবেন, ঠিক আছে? অন করার সঙ্গে সঙ্গে আপনাদের ওটা যেমন ছিল সে মানে আমার যেমন আসছে অর্থাৎ পাশাপাশি এরকম ভেঙে ভেঙে আসছে, সেই জিনিসটাও কিন্তু আপনাদের চলে আসবে। বলতে পারলাম স্যার যিনি বললেন? স্যার আরেকবার রিপিট করবেন প্লিজ। স্যার সেটিংসে যাবেন, সিম্পলি এই যে ভিজুয়াল স্টুডিও কোডের সেটিংস ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি, ঠিক আছে? ভিজুয়াল স্টুডিও কোডের এই যে ম্যানেজ বলে লেখা আছে, এই যে দেখবেন একটা গিয়ারের আইকন, ঠিক আছে? এখানে গিয়ে একবার ক্লিক করবেন, করার পর এখানে চলে আসবেন সেটিংস বলে লেখা আছে, সেটিংসে যাবেন, গিয়ে সার্চ সেটিংস, এখানে সার্চ সেটিংস বলে একটা অপশন থাকবে, এখানে গিয়ে লিখবেন ওয়ার্ড র্যাপ। ওয়ার্ড র্যাপ লেখার সঙ্গেই আপনাদের সামনে রেজাল্ট চলে আসবে। এখান থেকে ওয়ার্ড র্যাপটাকে অন করে দিন, সিম্পলি এখান থেকে ক্লিক করুন, একটা পপ মানে ড্রপ ডাউন আসবে, ওখান থেকে অন করে দিন, ব্যাস এইটুকুই কাজ। বলতে পারলাম স্যার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে ওকে। দিদি নেক্সট জনকে ডেকে নিন একটু। হ্যাঁ, শুভাশিস চক্রবর্তী বাবু, আপনি একটু মাইকটা অন করবেন প্লিজ। শুভাশিস বাবু, আমার কথা কি শোনা যাচ্ছে? আই থিঙ্ক হ্যালো। আচ্ছা হ্যাঁ আচ্ছা। স্যার, শোনা যাচ্ছে, বলুন। আমি শুনতে পাচ্ছি। বলছি আজকে যেটা বুঝিয়েছেন সম্পূর্ণ ক্লিয়ার, কালকেও যেটা বুঝিয়েছেন সেটাও সম্পূর্ণ ক্লিয়ার। এবার আপনি কালকে যেটা শেখালেন সেটা আমি রেপ্লিটে প্র্যাকটিস করেছি, বুঝতে পারলেন তো? ওকে এবং স্যার। আপনি কালকেই পরিষ্কারভাবে বলেছিলেন যে লোরেমটা কালকেই বলে দিয়েছিলেন যে লোরেমটা কোনোভাবেই প্রযোজ্য নয় রেপ্লিটের জন্য। তো সেটা ওখানে নিজের মতো করে একটা ডামি কিছু লিখতে হচ্ছে আমাদেরকে, সেটা আমরা লিখছি। এখন ব্যাপার হচ্ছে আজকে যেটা সমস্যা হচ্ছে যে কালকে অনেকবার রেপ্লিটটা ইউজ করার পর আজকে যখন রেপ্লিটটা ওপেন করতে যাচ্ছি তখন রেপ্লিট আমাকে আপগ্রেড করতে বলছে, মানে ওই ফাইলটার ওপেন হচ্ছে না। এখন বলছে ফাইলটাকে আপডেট করতে হবে, আপনার টাইম ওভার হয়ে গেছে। মানে এটা কি একটা সীমিত সময়ের জন্য রেপ্লিট কি ফ্রি দেয়, তারপরে কি কিনে নিতে হয় বা কিরকম কিছু? রেপ্লিট স্যার এখন হয়তো আমি যখন ইউজ করতাম, আমার যখন ডেভেলপমেন্টের দিন ছিল, যখন আমি রেপ্লিট ইউজ করতাম পার্সোনালি, তখন এটা ছিল না, আহ, প্রথম কথা। আচ্ছা আচ্ছা আমার প্রিভিয়াস আচ্ছা ক্লাস পর্যন্ত, অর্থাৎ আমি আগের যে ক্লাসগুলো করিয়েছি সেখানেও রেপ্লিটটা ফ্রি ছিল। কিন্তু আচ্ছা আজকে এসে একজন আমাকে বলেছিলেন, আজকেই একজন বললেন যে স্যার আমার এরকম প্রবলেম এসছে। এবার আপনিও বললেন, তখন আমি বুঝে যাচ্ছি স্যার আপনাদের এটা হয়তো ইউজ করা হবে না। তো আপনাদের জন্য আমি আচ্ছা আরেকটা অ্যাপ, যাদের যাদের প্রবলেম হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করুন, তাদের জন্য আমি আরেকটা অ্যাপ আচ্ছা প্লে স্টোরে দিয়ে দেবো, সেটা গিয়ে স্যার ডাউনলোড করে নেবেন। আচ্ছা আচ্ছা স্যার, কিন্তু কি স্যার নাম স্যার যদি কালকে বলেন? ইউজ করলাম, আজকে তো আমার রেপ্লিটটা কোনো প্রবলেম হচ্ছে না। আমি তো কালকে আপনার ফাইলটা হয়তো, ওপেন করলাম, হ্যাঁ আমার আপনার হয়তো কোনো পরে গিয়ে প্রবলেম হবে হচ্ছে স্যার, না। টেকনিক্যাল স্টার বাবু, আপনার হয়তো পরে গিয়ে হবে। বাট এখন হয়তো আপনার আসছে না মানে এই নয় যে আসবেই না, অনেকের এসছে। আমি একজনকে পেলাম, আর এই যে এখন বললেন সুভাষিস বাবু, দুজনের এসছে। তো আপনারাও আসতে পারে। তো সবার জন্য যারা যাদের প্রবলেম এসছে আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি তাদের কিন্তু প্লে স্টোরে একটা নতুন অ্যাপের লিংক দিয়ে দেবো, সেটাকে ডাউনলোড করে নেবেন সিম্পলি। স্যার আপনার সাথে আচ্ছা কন্ট্যাক্ট করার পদ্ধতিটা কি আছে স্যার, যদি একটু বলেন? নাম্বার গ্রুপে স্যার আমার নাম্বারটা দেওয়া থাকে, নাম সহ গ্রুপটায় যাবেন, ওখানে আচ্ছা যে হেল্প আচ্ছা ডেস্কের আচ্ছা নাম্বারে দেওয়া আছে নাম্বার, তাই ওখানে গিয়ে ওটাই আমার হোয়াটসঅ্যাপ আচ্ছা আছে স্যার। আচ্ছা, তাহলে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে একটু লিখবো যে রেপ্লিটের পরিবর্তে একটা অ্যাপস আপনি আমাদের দিন, এটাই লিখবো তাই তো? হ্যাঁ একদম একদম স্যার, একদম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। পোস্ট হয়ে গেছে, কোনো চিন্তা নেই। ওকে স্যার। সোনু বাবু, একটু মাইকটা অন করবেন প্লিজ। সোনু বাবু, আপনি কি আছেন? হ্যালো, কে কথা বলছেন স্যার? দেখা যাচ্ছে না। হ্যাঁ শুনতে আচ্ছা, পাচ্ছেন কি আপনি?
হ্যাঁ, উন্নতি সার্ভিস। আচ্ছা বলুন স্যার। আপনি তো না, ছিলেন আমার না স্যার। হ্যাঁ 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 স্যার, সেই জন্য আমি ফোন করে মানে জানতে চাইছি একটা জিনিস, যে আপনাদের পুরোনো ক্লাসগুলো, ইম্পর্টেন্ট ক্লাসগুলো কি আরো কোনোভাবে মানে দেখা যেতে পারে, বা আরো আপনাদের নেক্সট কোনো শিডিউল আছে কি? নেক্সট শিডিউল বলতে স্যার কি বলতে চাইছেন? বুঝতে পারলাম না। মানে পুরোনো ক্লাসগুলো আমি করতে পারিনি আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। আউট অফ স্টেশনের জন্য। না স্যার, পুরোনো ক্লাসগুলো স্যার রেকর্ডিং তো প্রোভাইড করা হয় না স্যার। ওটা দেখার জন্য আপনাকে রিক্যাপ ক্লাস যখন হবে আমাদের, সেই টাইমে হ্যাঁ, আপনাকে আসতে হবে। আমি সেটাই জানতে চাইছি যে রিকাপ ক্লাসটা আপনাদের কবে নাগাদ আবার করতে নেক্সট পারবেন? উইক সানডে। নেক্সট উইক সানডে থেকে কি এই যে পুরোনো যে ক্লাসগুলো হয়ে গেল গতকালকে এবং তার আগের দিন আপনারা করেছেন, মানে সেগুলো কি পুরো মানে আবার দেখতে পারবো হুম, আমি? হুম। আচ্ছা, ঠিক আছে, এতটুকুই জানার ছিল স্যার। ঠিক আছে, আজকে ওকে, ক্লাস চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। সোনুবাবু দেখছি একবার বলুন এবার। ওকে, ওকে। আই থিংক উনি নেই। হ্যাঁ, ওনার মনে হয় তো মাইকের ইস্যু। ঠিক আছে। হ্যাঁ, হতে পারে। বিট্টু বাবু আছেন? আপনি কাইন্ডলি মাইকটা ওপেন করবেন। ওকে। অরিন্দিন দা ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি, বলুন। আচ্ছা, যাই হোক, স্যার বলছি শুনতে যে পাচ্ছেন আমি স্যার? কে বলছেন স্যার? একটুখানি বিষ্টুবাবু, একটুখানি কে বললেন একটু কথা মাঝখানে? উনি বলছি স্যার। আচ্ছা, 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 বলুন স্যার। বলছি স্যার, আপনারা যে ক্লাসটা দেখলাম সবই হয়েছে। আপনাকে একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি, আপনি যেমন ফেসবুক কমিউনিটিতে দিতে বললেন, আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি আপনাকে আপাতত। আচ্ছা স্যার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এবার করতে হবে আপনি না, হোয়াটসঅ্যাপ না করলে হবে স্যার, ফেসবুকে গিয়ে পোস্ট করুন সবাই। হ্যাঁ ওটা করবো। আমি আগে এটাকে আমরা ইনসার্ট তাড়াতাড়ি আমি এটা করে দিলাম আপনাকে আচ্ছা, আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, কোনো ঠিক আছে, অসুবিধা নেই স্যার। করে দেবো। অসুবিধা হলে আমি মর্নিং আপনাকে ফোন করে নেবো স্যার। আমার এখানে মাইকটা নো নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ওকে, ওকে, গুড নাইট স্যার। বিট্টুবাবু বলছিলেন, বলুন এবার। হ্যাঁ, বলছিলাম যে আমি যখন কোডে থাকা অবস্থায় আমি প্রথমে যে ফাইলটা আমি ক্রিয়েট করে index.html এ ঢোকার পরে এই পেজটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? মানে ক্লিয়ার করতে চাই বলতে এটার কথা বলছেন কি? এই যে আমি এখান আবার থেকে নতুন এটাকে এই পেজটাকে ক্লিয়ার করে আমি নতুন করে আবার স্টার্ট করবো, তাহলে কি আমার নতুন ভাবে আবার ফাইল ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, আচ্ছা, এটাকে আপনি সিম্পলি এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট একটা অপশন। আর না হলে এর এর ভেতর গিয়ে আপনি ফাইল বানাতে পারেন, বাট আমি ওটা রেকমেন্ড করবো না। একটা ফাইলের মানে একটা ফোল্ডারে একটাই index.html ফাইল থাকাটাই সব থেকে বড় মানে কাজের জিনিস এটাকে বলে। ওকে। তো যদি index.html হয়ে যায় তখন কিন্তু আপনার লাইভ সার্ভারটা হয়তো প্রবলেম করে দেবে, কারণ দুটো একই নামের ফাইল তো থাকে না, প্রথম কথা। এবার That's সেই mean আমি জায়গায় একটা আপনাকে new file ক্রিয়েট করে তারপরে আবার নতুন করে হুম স্টার্ট। হুম 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 একদম। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম স্যার। সুজয় বাবু, আপনি মাইকটা ওপেন করবেন প্লিজ। হ্যাঁ ম্যাম, বলছি স্যার, বলছি এই আচ্ছা, বলুন সুজয় বাবু। হ্যাঁ স্যার, বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি স্যার, বলুন। বলছি এইচ ট্যাগ, পি ট্যাগ, বাটন ট্যাগ, এগুলো হ্যাঁ, আমরা সিমেন্টিক বুঝি, নন সিমেন্টিক স্যার। নন সিমেন্টিক বুঝি, কিন্তু এ ট্যাগটা কি স্যার? নন সিমেন্টিক? নন সিমেন্টিক, অবভিয়াসলি নন সিমেন্টিক। দেখে তো আমরা বুঝি না যে ওটা কি কাজ করে অ্যাকচুয়ালি। তো ওটাকে আমরা ঠিক জানি বলে এখন বলতে পারছি যে ওটা অ্যাঙ্কার ট্যাগ, বাট যারা এক নজরে দেখবে তারা তো বুঝতে পারবে না সেটা কি। তো সেই কারণে স্যার, ওটাকে নন সিমেন্টিক বলেই চিনি। ট্যাগের এন্ডিং মানে স্টার্টিং এন্ডিং পয়েন্টের মিডিলে হুম, এখন লিখছি, যখন হুম, লেখার পর এন্টার করলে, মানে বলুন। বলতে চাইছি এন্ডিং ট্যাগের শেষে মাউসকে এনে ক্লিক করে এন্টার করতে হবে, তাই তো? তাহলে নিউ প্যারাটা আসবে। নিউ প্যারাটা, হ্যাঁ। মানে ধরুন এইচ ওয়ান ট্যাগের স্টার্টিং, মিডিলে হুম কিছু হুম লিখছি, হুম 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 লেখার পরে ওই লেখার শেষে এন্টার করলে আমার হচ্ছে না, কারণ মানে এন্ডিং ট্যাগটাই আমার পরের প্যারাতে চলে আসছে, মানে সাইড এইখানে সাইডের প্যারা এইখানে আছে না, এক দুই দেখুন, তিন দেখুন, চার পাঁচ। এই যে এইখানে গিয়ে আপনাকে এন্টার করতে হবে, একদম শেষে গিয়ে এখানে মানে ক্লিক শেষে করবেন গিয়ে করে। আমাকে ক্লিক করে, হ্যাঁ, শেষে গিয়ে ক্লিক করে এন্টার করতে, তাই তো? একদম একদম। বলছি ওটাই সিস্টেম তো, না আমার এখানে অন্য কিছু ওটাই আছে? ওটাই ওটাই